আসসালামু আলাইকুম। আহ, আপনারা যারা উপস্থিত আছেন সিপিপি থেকে এবং যারা পিএনপি অ্যাসপিরেন্ট আছেন এবং বাংলাদেশ থেকে যারা জয়েন করছেন সকলকে শুভ সন্ধ্যা। আহ, তো আমি আজকে যে প্রোগ্রামটাতে এখানে কথা বলতে চাই, তো আমার এই প্রোগ্রামের মেইনলি হচ্ছে যে যে উদ্দেশ্য সেটা হলো যে আমি একজন বাংলাদেশী হয়ে ইন্টারন্যাশনাল অ্যাসপেক্টে প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড কাজ করি। তো আমার কিছুটা অভিজ্ঞতা বলা যায়, বা আমার যে কাজ করার বা আমি যে ধাপগুলা পেরিয়ে এসে ইন্টারন্যাশনাল এরিনাতে কাজ করি, তো কিছুটা অভিজ্ঞতা শেয়ার করা। আর হচ্ছে ফয়েজ ভাইয়ের সাথে আমি অনেকদিন ধরে পরিচিত। বিশেষ করে এই পিএনপি প্রোগ্রামের ভর্তি হয়ে তখন থেকে ভালোভাবে কানেক্টেড। তো ভাইয়ের সাথে আসলে ডিসকাশন বা কমিউনিকেশন অতটা সুযোগ হয় না, তো ইটস এ গুড অপরচুনিটি ফর মি ফর সাম কাইন্ড অফ ডিসকাশন। এন্ড থার্ড হচ্ছে যে আপনারা যারা আছেন পিএনপি গ্রুপে অনেক সময় কমিউনিকেশনের সুযোগ হয় না, তো আমার একটা আপনাদের সাথে পরিচিত হওয়া বা নেটওয়ার্ক বিল্ড করা এটা একটা অপরচুনিটি। তো সেই জন্য আসলে এই প্রোগ্রামটা করা। তো আমরা শুরু করি। তো আমার এই প্রোগ্রাম এরকম অফিসিয়ালি বা ওরকম ওয়েল অর্গানাইজ কিছু না। আপনাদের এর মাঝে যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের মাইক্রোফোন আনমিউট করে আমাকে থামিয়ে দিয়ে কোশ্চেন করতে পারেন, অথবা হ্যান্ড রেজ করার অপশন থাকলে আপনি রেজ করতে পারেন। আই ট্রাই টু এক্সপ্লেন ইউর কোশ্চেন ইন দ্য মিডল অফ দ্য ডিসকাশন, সো নো প্রবলেম। সো দ্য টাইটেল ইজ লাইক বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড, বিল্ড রেজিলিয়েন্স ইন ইন্টারন্যাশনাল প্রজেক্টস। সো আমি যেহেতু বাংলাদেশে একটা সার্টেন টাইম কাজ করে আসছি বিভিন্ন টাইপ প্রজেক্টে, এন্ড দেন বাংলাদেশ থেকে আমি 2016 সালে জাপানে মুভ করি। সো ইটস এ লং টাইম, প্রায় 8.5 বছরের মতো সময়। এন্ড দেন বাংলাদেশ থেকে জাপানে মুভ করে আরো কিছু প্রজেক্টে কাজ করি। এই কাজ করার সময় আমার প্রজেক্ট ম্যানেজমেন্টের যে এক্সপিরিয়েন্স হয় এবং সেখানে যে ধরনের রেজিলেন্স আমি এক্সপিরিয়েন্স সেগুলো নিয়ে আজকে আসলে কথা বলবো। আমি এখন কাজ করি সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে জেএলএল ইনকর্পোরেশন নামে একটা কোম্পানি, ইউএস বেসড কোম্পানি। তো ওখানে আছি। আমি একজন এসএমই, মানে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ অন দ্য ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি। আমার ব্যাকগ্রাউন্ড যদি বলি, সেটা হচ্ছে আমি বাংলাদেশের কুয়েট থেকে, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর করছি। এরপর বাংলাদেশে জব শুরু করি। পাশাপাশি মাস্টার্সটা কন্টিনিউ করি। আমি বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স কমপ্লিট করি। এই হচ্ছে আমার বাংলাদেশের এডুকেশনাল এক্সপিরিয়েন্স। এন্ড দেন বাংলাদেশে আমি যে জব শুরু করি, তো আমি অনেকগুলো জব করছি আসলে আমার ক্যারিয়ারে, বাট আমার মেজর যে জব যেগুলো করেছি সেটাই ওইখানে উল্লেখ করেছি। তো বাংলাদেশে আমি সোনালী ব্যাংকে হেড অফিসে ছিলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। তো ওখানে আমি বেশ কিছু প্রজেক্ট করেছি, যেমন ব্যাংকের নতুন এয়ার কন্ডিশনিং ইনস্টলেশন, আবার বিভিন্ন ব্যাংকের জেনারেটর ইনস্টলেশন, এই জাতীয় কাজ। এবং ব্যাংকের যে নিজস্ব একটা আইটি সার্ভার ছিল ডেটা সেন্টারে, তো সেখানেও কাজ করেছি। তো এটা আমার বাংলাদেশে একটা জব ছিল। এরপরে আমি ময়মনসিংহের পাওয়ার স্টেশনে, যেটা রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড বলে, সেখানে পাওয়ার প্ল্যান্টের অপারেশন ডিপার্টমেন্টে ছিলাম। ওখানে বেশ কিছু কয়েক বছর কাজ করার পরে এরপর আমি জাপানে আসি। জাপানে আসার পরে আমি এখানে আবার একটা পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করি। কোম্পানির নাম হচ্ছে জিপিএসএস ইঞ্জিনিয়ারিং। এখানে আমি বিভিন্ন টাইপ পাওয়ার প্ল্যান্ট, যেমন জিও থার্মাল, ওয়েস্ট হিট রিকভারি, হাইড্রো, তো এই ধরনের রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্টের উপরে কাজ করি। ইট ওয়াজ কোয়াইট গুড এক্সপিরিয়েন্স। এবং বাংলাদেশের থেকে জাপানের মতো জায়গায় এসে একটা নতুন ভাষা, আহ, নতুন ওয়ার্ক কালচার, এর মধ্যে অনেক চ্যালেঞ্জ ছিল। তো এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মোকাবেলা করা বা বিভিন্ন সিচুয়েশনে হ্যান্ডেল করা, আমার মনে হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট বা পিপল ম্যানেজমেন্টের মধ্যে একটা মেজর পার্ট হচ্ছে যে অন্য মানুষকে বোঝা, তারা কিভাবে ট্রিট করতেছে আপনাকে এবং তাদের কিভাবে হ্যান্ডেল করে। সো দ্যাট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স ফর মি। জিপিএস এর কাজ করার সময় এক্সপিরিয়েন্স পাই। এরপর আমি একটা ইউএস বেস কোম্পানি, যেটা জাপানের কান্ট্রি ম্যানেজার হিসেবে জয়েন করি, কিয়োটো পলি। এবং এই সময় একটা ওয়ান অফ দা মেজর ক্লাউড কম্পিউটিং কোম্পানির ডেটা সেন্টারে কাজ করি। আহ, তো আমার মেইনলি কাজ ছিল কনস্ট্রাকশন রিলেটেড কাজ করা, এবং এই সময় আমার সাথে ফয়জুল ভাইয়ের পরিচয়।
তারপরে এই জবটা ছেড়ে আমি 2024 সালে আমি জয়েন করি অক্টোবরে জেএলএল নামে কোম্পানি, ইউএস বেস কোম্পানি, বাট দে হ্যাভ দ্য অফিস জাপান অ্যাজ ওয়েল। সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করি আমি, ডাটা সেন্টার টেকনোলজির সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে কাজ করি। এই হচ্ছে আমার মোটামুটি পড়াশোনা বা ক্যারিয়ারের ব্যাকগ্রাউন্ড বলা যায় আর কি। তো কারো কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? আচ্ছা, এখানে ময়মেন একটা প্রশ্ন করছে, ভাইয়া হোয়াট হ্যাঁ, ইওর আন্ডার গ্র্যাড সাবজেক্ট? এটা তো মনে কয়ে বলেছে মেকানিক্যাল বলো না, ইজ ফ্রম মেকানিক্যাল। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, ময়মেন, আমি তুমি কি স্পেশাল আর কোনো প্রশ্ন জানতে চাইছিল নাকি? না না ভাই, আমি তাহলে ওটা মিস করছি আর কি, এই জন্য। ঠিক আছে ভাই, ওকে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। মেকা মেকা, এটা মেকা মেকা, এটা মেকার লোক, বুঝো না? আমি আহ, আচ্ছা, মেকানিক্যাল, ঠিক আছে, আমি এটা দেখতে মিস করছি, সরি ভাই। ব্যাচেলর এবং মাস্টার দুইটাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে করেছি আর কি। তো ভাইয়া জিওথার্মাল নিয়ে তো আমার একটু ইয়ে ছিল আর কি, আপনার অভিজ্ঞতা আর বাংলাদেশে তো এখন জিওথার্মাল নিয়ে একটু আলাপ আলোচনা হচ্ছে। তো এই বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স শর্টলি কি কিছু বলা যাবে নাকি? হ্যাঁ, এটা বলা যাবে। তো জিও থার্মালের যেটা হচ্ছে যে আপনারা জানেন জিও থার্মাল পাওয়ারটা হচ্ছে আহ, মানে পৃথিবীর অভ্যন্তরে টেম্পারেচার হচ্ছে অনেক হাই সারফেস থেকে। তো সেই কারণে যে সকল এরিয়াতে আপনার হচ্ছে হট স্প্রিং বলে, মানে হচ্ছে আহ, ভূগর্ভস্থ থেকে আপনার পানি উপর দিকে আসার সুযোগ আছে, সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে হয় যে ওই ওয়াটারটা আপনার হাই টেম্পারেচার হওয়ার কারণে স্টিম আর কি, স্টিম এবং ওয়াটার এই আহ, মানে হট ওয়াটার এই ফর্মে পৃথিবীর বাইরে আনা যায়। সেটা হচ্ছে আপনি যদি ড্রিলিং করেন তো সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে যে ভলকানিক এরিয়া যেটা মানে আগ্নেয়গিরি এরিয়া যেটা, যেমন বাংলাদেশে কিছু রিসার্চ হয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গে, যেমন স্পেসিফিক লোকেশন আমি জানি না, মানে রাজশাহীর যে জোনটা আছে এখানে কিছু রিসার্চ হয়েছিল যে বাংলাদেশে জিওথার্মালের অপরচুনিটি বা প্রসপেক্ট আছে কিনা। তো ওরা আসলে যেটা হয়, এই জিওথার্মালের একটা বড় বা মেজর চ্যালেঞ্জ হচ্ছে ড্রিলিংটা। এবং দেখা যায় একটা প্রজেক্টের প্রায় 30 to 40% চলে যায় ড্রিলিং এ, এবং ইট ক্যান বি আনসাকসেসফুল। অর্থাৎ আপনি একটা জোনকে টার্গেট করলেন, যেখানে জিওথার্মাল প্ল্যান করবো, তো আপনাকে ড্রিলিং করতে হবে। যেমন গ্যাসের ক্ষেত্রে হয় বাংলাদেশে, যেমন সিলেট বনাঞ্চলে যে গ্যাস কিছু পাওয়া যায়, এবং মানে কিছু গ্যাস উঠতেছে হয়তো, পরে দেখা যায় যে ড্রিল করে, ড্রিল করার পরে সাকসেস হলে ওই ম্যাসিভ অ্যাচিভমেন্ট, অনেক গ্যাস পাওয়া যায়। আর যদি না পাওয়া যায় তাহলে ড্রিলিং এর পিছনে যে ইনভেস্টমেন্ট হয় ইটস এ লস। তো বাংলাদেশে আমার আসলে এই সাবজেক্টে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল এক্সপার্টাইজ যেহেতু আমার নয়, এজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমি টেকনোলজিটা কিভাবে কাজ করে সেটা আমি জানি। এবং যদি একটা জিওথার্মাল প্লান্ট বানাতে চায় সেক্ষেত্রে আমার কি ধরনের ইকুইপমেন্ট লাগবে, কি টেকনোলজি ইউজ করতে হবে, এবং রিসোর্স থেকে যে মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার থেকে যে আমি পানিটা পাচ্ছি, ফ্লোটা পাচ্ছি বা স্টিমটা পাচ্ছি, সেটা কোয়ালিটি বেসিসে আমি হয়তো বলতে পারবো যে এত মেগাওয়াটের প্লান্ট সম্ভব বা এত কিলোওয়াটের প্লান্ট সম্ভব, এবং কোন টেকনোলজিটা ওই রিসোর্সের জন্য বেস্ট হবে সেটা সম্ভব। বা যারা জিওলজিস্ট অর্থাৎ ভূতাত্ত্বিক ভূতত্ত্ববিদ, তারা আসলে বলতে পারবে যে বাংলাদেশ আসলে ভলকানিক জোনে আছে কিনা, এবং ওইটার উপরে ডিপেন্ড করে বাংলাদেশের জিওথার্মালের প্রসপেক্টটা বলা যাবে আর কি। সো এটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো জিওথার্মাল প্ল্যান নাই, বাট হতে পারে যে বাংলাদেশ যদি ভলকানিক জোনের উপরে থাকে সেক্ষেত্রে হয়তো জিওথার্মাল প্ল্যান হওয়া আচ্ছা, সম্ভব। ভাইয়া থ্যাংক ইউ, খুবই নাইসলি এক্সপ্লেন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে একটা জিওথার্মাল প্ল্যান্টের জন্য আপনি তো প্রজেক্ট ম্যানেজার, তো শুরু থেকে এস্টাবলিশমেন্ট পর্যন্ত কেমন সময় লাগে? আর এক্সপেন্স যদি কম্পারিজন করি, একটা ড্রিলিং ক্ষেত্রে যে ধরনের খরচ হয়, জিওথার্মালের ক্ষেত্রে খরচের কম্পারিজনটা কতখানি বেশি বা কম হতে পারে? এই দুইটা জিনিস একটু বললে ভালো হয় আর কি। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আপনার এখানে আমি যদি কোশ্চেনটা ব্রেক ডাউন করি, দুইটা কোশ্চেন। একটা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমার আসলে মানে কি টাইপের অ্যাপ্রোচ হওয়া উচিত প্রজেক্টটা করার জন্য, এটা মনে হয় আপনার কোশ্চেন ইন্টেনশন। আর সেকেন্ড বুঝছেন, হ্যাঁ। সেকেন্ড সেকেন্ড হচ্ছে কস্ট ইস্যু আছে। তো আমি প্রথম ইস্যুটা আছে প্রজেক্ট ম্যানেজার ইস্যুতে, যেটা হচ্ছে যে জিও থার্মাল প্রজেক্ট যেহেতু রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট, স্বাভাবিকভাবেই নন রিনিউয়েবল এনার্জি, যেমন যারা বাংলাদেশে গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট করে, তো তার থেকে এটা এক্সপেন্সিভ।
এবং সেক্ষেত্রে এই প্রজেক্ট ম্যানেজমেন্টের অ্যাপ্রোচের কথা যখন চিন্তা করবো, ইউজুয়ালি যে রিনিউয়েবল এনার্জি প্ল্যান গুলো যেটা হয় যায়, গভর্নমেন্ট আইদার সাবসিডি লাগে অথবা এটা যে পাওয়ার যখন ডেলিভারি দিবে এটা এক্সট্রা টেরিফ থাকবে। যেমন আপনার একটা কোল বেস পাওয়ার প্ল্যান্টে বাংলাদেশে হয়তো 1 ইউনিট ফর এক্সাম্পল প্রোডাকশনের পরে গভর্নমেন্টের কাছে হয়তো 12 টাকায় সেল করে, তো সেক্ষেত্রে জিও থার্মালের কাছে আপনি 25 টাকায় গভর্নমেন্টকে সেল করতে হবে, বিকজ ইটস রিনিউয়েবল এনার্জি, সো ইটস এ ক্লিন এনার্জি, দ্যাটস পয়েন্ট। তো এই ক্ষেত্রে এজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে যেটা চিন্তা করতে হবে, এই প্রজেক্টের রিস্ক আছে, সেটা রিস্কটা হলো যে আমি যে প্রজেক্টে যে ড্রিলিং করব, তো এই ড্রিলিং এর পরে ওখানে একটা এরিয়াতে আমি ডিমার্কেশন করবো। ফর এক্সাম্পল আমি 4 কিলোমিটারের মধ্যে আমি হয়তো 5টা ড্রিল করব, 5টা ড্রিলের মধ্যে আমি সাকসেস চেক করব। তো সেই ক্ষেত্রে আহ, এই ধরনের প্রজেক্টে গভর্নমেন্ট বা যারা ফান্ডার থাকে, প্রজেক্টকে যারা ফাইন্যান্স করে, তো তাদেরকে ওইটা মানে ওই রিস্কটা মিটিগেশনের বা জন্য বা ওইটা হতে পারে চিন্তা করে প্রথমে একটা R&D টাইপ ফান্ড গঠন করে, যে বা আমি এটা ড্রিল করে দেখবো এটা হবে কিনা। ওই ফান্ড দেন আপনার ড্রিলিং এর যে প্ল্যানিং, একটা প্রজেক্টের স্কোপ অফ ওয়ার্ক ডিফাইন করতে হবে যে হ্যাঁ আমার স্কোপ অফ ওয়ার্ক এটা এরকম টাইম ফ্রেমের মধ্যে আমি এটা করবো। সো প্রজেক্ট ম্যানেজমেন্টের যে ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্কে গিয়ে ওই ওই পার্টটা করবে। যখন আপনার সাকসেসফুল ড্রিল হয়ে যায়, যে ওকে ফাইন আমার এখানে এনাফ রিসোর্স আছে, দেন তখন আবার হচ্ছে প্রজেক্টের সেকেন্ড লেভেল ফেজ শুরু হয়, যে ওকে ফাইন আমরা রিসোর্সটা কতটুকু স্টিম পাচ্ছি, ওয়াটার পাচ্ছি, ফ্লো কেমন পাচ্ছি, দেন কত মেগাওয়াটে প্ল্যান করা সম্ভব, দেন নেক্সট ফেজে চলে যায়। এটা মনে হয় আপনার একটা কোশ্চেন ছিল, আমি জানি না সঠিকভাবে অ্যান্সার করতে পারলাম কিনা। সেকেন্ড কস্ট ওয়াইজ, আমি বাংলাদেশের টাকার সাথে জাপানের টাকার একটু কম্পারিজন যদি বলি, বাংলাদেশের 100 টাকা জাপানের 80 টাকা, অর্থাৎ 0.8 আর কি। তো হ্যাঁ, হিসাবটা যদি বলি যে কেমন কস্ট হয়, যেহেতু এটা একটা বিজনেসের একটা ইন্টারনাল সিক্রেট, পুরোপুরি শেয়ার করা যাবে না, বাট আমি একটা আইডিয়া দিতে পারি। সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আপনি যদি 200 কিলোওয়াটের একটা জিও থার্মাল প্লান্ট করেন, সেই ক্ষেত্রে জাপানের রেসপেক্টে, আবার বাংলাদেশের রেসপেক্টে অফকোর্স আপনার কস্ট ডিপেন্ড হবে, কারণ জাপান লেবার কস্ট হাই এবং এখানে রুলস এন্ড রেগুলেশন ইজ ডিফারেন্ট। তো জাপানের রেসপেক্টে 200 কিলোওয়াটের একটা পাওয়ার প্ল্যান্টে 200 মিলিয়ন জাপানিজ ইয়েন ইজ দ্য কস্ট। তো এখন এটা আপনি বাংলাদেশে টাকা কনভার্ট করলে 0.8 দিয়ে কনভার্ট করবেন, আর হচ্ছে বাংলাদেশের লেবার কস্টের সাথে জাপানের লেবার কস্টের যে ডিফারেন্স সেটাকে কনসিডার করলে কস্ট একটাও আপনার ডাউন হবে। এই হলো মোটামুটি অ্যান্সার। আচ্ছা নজরুল, ভেরি হ্যাঁ ওয়েল জি এক্সপ্লেইনড। আমি যতখানি মানে এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক বেশি বেশি এক্সপ্লেইন করেছেন, এবং থ্যাংক ইউ ফর দ্যাট। আমার আর প্রশ্ন নাই। নজরুল, আচ্ছা ওকে তুমি থ্যাংক ইউ। এই হ্যাঁ ভাই, জাপানে তুমি বুয়েটে মাস্টার্স করলা, এরপরে তুমি কি সরাসরি জব নিয়ে জাপানে গেছো নাকি জাপানে পড়াশোনা করছো কিছু? আমি আসছি পড়াশোনার জন্য। ওই পার্টটা আমি এখানে যেহেতু প্রজেক্ট ম্যানেজমেন্ট বা জব রিলেটেড বিষয়টাকে ফোকাস করতেছি, ওটাকে আমি এটা ইনক্লুড করি না আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে তুমি জাপানে মানে আমার কাছে এটা একটু মানে স্ট্রাইকিং মনে হচ্ছে কেন, মানে বাংলাদেশে এডুকেশন কমপ্লিট করে মানে জাপানে মানে বাইরের দেশে চাকরি দিতে সাধারণত ওকে লোকজন তো ভাই, চায় না হ্যাঁ আর আমি কি। আপনার কোশ্চেনটা বুঝতে পারছি। তো আমি এটাকে করি যে বাংলাদেশে পড়াশোনা করে 7 বছর জব করে জাপানে PhD প্রোগ্রামে আসছি, and then I moved to the academia, from academia to industry, and এটা মুভ করছি আর কি। তো এখন যেটা হচ্ছে যেহেতু একটু টাইম লিমিটেশন আছে, আমি একটু মুভ করি। আরো ডিটেল যদি জানতে চান আমি পরে আপনার সাথে এক্সপ্লেন করতে পারবো। ওকে, ঠিক আছে, প্লিজ গো অ্যাহেড। ওকে থ্যাংক ইউ। দেন আমার ব্যাকগ্রাউন্ডের পরে এখন আমার কারেন্ট কোম্পানি সম্পর্কে একটু অ্যাডভার্টাইজ করি, যেহেতু এই কোম্পানি আমাকে টাকা পয়সা দিচ্ছে, খাচ্ছে টাকা পয়সায়, তো বলতে হয়। তো আমার কোম্পানি যেটা JLL, এটা হচ্ছে গ্লোবাল রিয়েল এস্টেট কোম্পানি, ওয়ান অফ দ্য লিডার, যেটা হিস্ট্রি অনেক লম্বা, বাট নতুন করে ফাউন্ডেশন হচ্ছে 1999-এ। এটা হেড অফিস হলো শিকাগোতে। আমাদের JLL এর বিজনেস ওয়ার্ল্ড এর 80টা কান্ট্রিতে আছে, এবং হচ্ছে এর এমপ্লয়ি সংখ্যা মোর দেন 1 লাখ। এন্ড দেন আমাদের কোম্পানির মেইন বিজনেস হচ্ছে রিয়েল এস্টেট। এখন রিয়েল এস্টেটের আপনার ল্যান্ড থেকে শুরু করে ধরেন আপনি একটা বাড়ি করবেন, আমার কোম্পানি মানে JLL হচ্ছে আপনি ল্যান্ড বাড়ি করতে চাইলে অথবা একটা অফিস করতে চাইলে জমি খুঁজে দিবে। জমি খোঁজা হয়ে গেলে বললো যে এবার আমি হচ্ছে একটা 5 স্টার হোটেল বানাবো, ওকে ফাইন, ডিজাইন করে দিবে। এবং বললো যে না আমি হচ্ছে কনস্ট্রাকশনও করে চাই, করাইতে চাই, JLL কনস্ট্রাকশনও করে দিবে। কনস্ট্রাকশন করার পরে বললো যে না আমি এটা হোটেল বানাইলে অর্ধেক আমি ভাড়া দিব অন্য
কোম্পানিকে যারা হোটেল হিসাবে চালায় অথবা অন্য বিজনেস। তো আমার কোম্পানি বা জেএলএল যেটা, সে আপনার ভাড়াটিও খুঁজে না দিবে। এখন আপনি বললেন যে না আমি এটা কোনো ম্যানেজমেন্টের ঝামেলা যাবো না, বিল্ডিংটার ম্যানেজমেন্ট করতে হবে, জেএলএল ইটসেলফ ডু দ্যাট ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল। বিল্ডিং চললো 20 বছর বা 100 বছর, আপনি বলেন এবারে ভাঙিয়ে ফেলবো, জেএলএল ওটা ভাঙিয়েও দিবে। সো ফ্রম ল্যান্ড টু ডিমোলিশিং পর্যন্ত এভরিথিং আমাদের কোম্পানি করে। দিস ইজ ওয়ান মেইন বিজনেস। সেকেন্ড হচ্ছে আমাদের কোম্পানি একটা বড় পার্ট হচ্ছে পিডিএস বলে, মানে প্রজেক্ট ডেভেলপমেন্ট এন্ড সার্ভিস। তো এরা নিজেরা প্রজেক্ট ডেভেলপমেন্ট করে, পাশাপাশি অন্যান্য অর্গানাইজেশনকে প্রজেক্ট ডেভেলপমেন্টে কনসালটেন্সি প্রোভাইড করে, ডিজাইন কনসালটেন্সি। ফর এক্সাম্পল আমাদের জেএলএল একটা সাকসেসফুল বিজনেস বলি, যেমন হংকং এ এইচএসবিসি ব্যাংক আছে হেডকোয়ার্টার। তারা বললো যে আমাদের তারা যখন ওই হেডকোয়ার্টারে হংকং এর যেটা এইচএসবিসি, তো বিল্ডিং এর আগে যখন অন্য বিল্ডিং এ ছিল, তখন বললো আমরা নতুন একটা বিল্ডিং এ যেতে চাই। আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা একটা গ্রিন বিল্ডিং এ যেতে চাই, যেখানে এই ফ্যাসিলিটিস থাকবে, আমরা ন্যাচারাল লাইট ইউজ করবো বা সামথিং। তারা কিছু কন্ডিশন দিল। তো জেএলএল কিছু ডিজাইন প্রপোজ করে এবং বললো যে আমরা সিটির মধ্যে মনে করি এই 3টা লোকেশন আপনাদের কনসেপ্ট অনুযায়ী বেস্ট লোকেশন যেখানে ব্যাংকটা করতে পারে। তো যে বিজনেস এইচএসবিসির সাথে সেটা কন্ট্রাক্ট হলো বা কমিউনিকেশন হলো যে ঠিক আছে আমরা 3টার মধ্যে একটা সিলেক্ট করবো, এটা আমাদের প্রেফারেন্স। এন্ড দেন জেএলএল ডু দ্য নেক্সট পার্ট এন্ড দেন দ্যাটস হাউ ইট মুভ অন। এন্ড দেন আমাদের কোম্পানি আরেকটা কাইন্ড অফ প্রমোটিং বিষয় হচ্ছে যে তারা এআই ড্রিভেন ইনসাইট এবং সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করে। এই কোম্পানি ফাইন্যান্সিয়াল হচ্ছে যে আপনার 2024 সালের রেভিনিউ $6.8 বিলিয়ন। আর কোম্পানির স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ যেটা বললাম যে এটা টেকনোলজি এবং এআই কে প্রায়োরিটি দেয়। যেমন আপনি এখন ওয়ার্ল্ডে যত হাইটেক কোম্পানি দেখেন, তাদের একটা কনফারেন্স রুম বা অফিস, যত সুন্দর সুন্দর টেকনোলজি। তো আমাদের জেএলএল কোম্পানি যে টেকনোলজি গুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করে দেয়, লেটেস্ট টেকনোলজি ইমপ্লিমেন্ট করে দেয়, সেটা নিয়ে বেশি কাজ করে। আর একটা পয়েন্ট যেটা উল্লেখ করবো সেটা হলো যে আমাদের কোম্পানি হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ইথিক্যাল কোম্পানি। সো এটা যদি বাংলাদেশের রেসপেক্টে বলি, কাইন্ড অফ এই ধরনের জিনিস আমরা ড্রিম দেখি, কারণ আমাদের বাংলাদেশে অনেক ধরনের করাপশন আছে। উই থিঙ্ক জেএলএল এর ভিতরে বিজনেস পলিসি বা বিজনেসে কোনো ধরনের করাপশন নেই। সো উই আর দ্য নাম্বার 1 ইথিক্যাল কোম্পানি, এবং ফরচুন 500 এর মধ্যে এটা হচ্ছে 190তম কোম্পানি। জেএলএল নিয়ে কারো কোনো কোশ্চেন হয়তো নাই, যেহেতু অনেক ডিটেল বলে ফেলছি। আচ্ছা, এবার আমাদের যে টপিকটা ডিসকাশনের সেটা হলো যে এই যে প্রজেক্ট ম্যানেজমেন্টের গ্লোবাল স্টেজ। তো সেই ক্ষেত্রে গ্লোবাল স্টেজে যে রেজিলেন্সটা, সেই রেজিলেন্সটা নিয়ে কথা বলি। তা প্রথম হচ্ছে যে স্টেপিং ইন দ্য গ্লোবাল স্টেজ। তো যদি আমি আমার ব্যাকগ্রাউন্ড বলি, বাংলাদেশের ইউনিভার্সিটিতে ব্যাচেলর করলাম, দেন একটা অর্গানাইজেশনে প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড জব করলাম, বিভিন্ন টাইপ কাজ করলাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং হচ্ছে কিছু ডকুমেন্টারি, ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে শুরুর দিকে জবে। অ্যান্ড দেন পাওয়ার প্ল্যান্টে কাজ করলাম অপারেশন ডিপার্টমেন্টে। সো দ্যাট ওয়াজ, এবং পাশাপাশি মাস্টার্স কমপ্লিট করলাম। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই ব্যাকগ্রাউন্ড। দেন অ্যান্ড দেন আই কাম টু জাপান, যেখানে এসে কিছু পড়াশোনা করলাম এবং হচ্ছে আবার প্রজেক্ট ম্যানেজমেন্টে চলে গেলাম, স্টেট ম্যানেজার কাজ করলাম, আবার পাওয়ার প্ল্যান্ট বানালাম। তো এইখানে আমি যদি পয়েন্ট গুলোকে এক একটা পয়েন্টকে আমি কানেক্ট করি, ডট যদি বলি, যেমন সোনালী ব্যাংকের জব, আরপিসিএল এর জব, জাপানে আসা মাস্টার্স এর জব, এন্ড দেন জাপানের জব। তো আমি পয়েন্ট গুলোকে কানেক্ট করলে দেখা যায় যে আমার বিভিন্ন পয়েন্টে কিছু কমন পয়েন্ট আছে, কিছু আনকমন পয়েন্ট আছে। সো কমন পয়েন্ট গুলো যখন কানেক্ট করি, তখন দেখা যায় যে ওয়ার্ল্ডের টেকনোলজি যেমন দ্রুত চেঞ্জ হচ্ছে, তো ওই চেঞ্জের সাথে আমাকেও যদি চেঞ্জ না করতে পারি, দেন আমি আসলে পিছিয়ে পড়বো। যার কারণে আমি পাওয়ার সেক্টর থেকে মুভ করে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা স্পেসিফিক ধাপ, মানে ডিরেকশন, সেটা হলো ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি, সেটার দিকে মুভ করলাম। তো এই যে মুভ করা, এই মুভ করার ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা মোটিভেশন কাজ করছে সেটা হলো যে আজ থেকে 20 বছর আগে যে জব বা যে টেকনোলজি ছিল, আজকে হয়তো সেটা অলমোস্ট অ্যাবলিশড। আবার নেক্সট 20 ইয়ার্স পরে সেটা দেখা যাবে আবার নতুন টেকনোলজি আসবে। সো ওভার দ্য টাইমে এই যে টেকনোলজিক্যাল যে ইভলভমেন্ট হচ্ছে, যেমন আমরা আজ থেকে 3-4 বছর আগে যখন নোট নিতাম, মিটিং এর নোট করার জন্য একজন থাকতো যে শুধু মিটিং কি কি ডিসকাশন হচ্ছে, এজেন্ডা ক্রিয়েট করতো, ওয়ার্ডে নোট পাঠাইতো এবং ডিসকাশন গুলো আবার সামারাইজ করে টিম মেম্বারদের স্প্রেড আউট করা লাগতো। এআই আসার কারণে ওই লোকের জবই চলে গেছে, কারণ এখন আর দরকার নেই। আপনার এআই যখন মিটিং হয়, আপনি ক্লিক করতেছেন,
দেন অটোমেটিক্যালি এজেন্ডা ক্রিয়েট করে সামারি কি হলো, নেক্সট স্টেপ কি হলো, অ্যাকশন পয়েন্ট কি হলো, এবং কাকে কি অ্যাকশন নিতে হবে সেটা ডেভেলপ মানে তৈরি করে দিচ্ছে এআই। সো দ্যাটস হাউ টেকনোলজি ইভলভ অ্যান্ড আমরাও বা আমি আমার ক্ষেত্রে যদি বলি যে আমার জবের ডিরেকশন বা প্রজেক্ট ম্যানেজমেন্টের ডিরেকশন গুলো চেঞ্জ হয়েছে। সো এটা একটা যে আমার গ্লোবাল ইন্ডাস্ট্রিতে আসা হলো, দেন এটা গ্লোবাল টাইপ জবে প্রজেক্ট ম্যানেজমেন্টে আমি মুভ করলাম। দ্যাট হচ্ছে যে গ্লোবাল স্টেজে যেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমি এখন মিড লেভেল ক্যারিয়ারে আছি, তো আমার থেকেও আরো অনেক বাংলাদেশি আছে যারা আপার মিড লেভেল ডিরেক্টর লেভেলে আছে, যেমন গুগলে আছে, তারপরে আমাদের জেএলএলও আছে, অন্যান্য অর্গানাইজেশনও আছে। তো বাংলাদেশের বিভিন্ন প্রফেশনাল যে সকল সেক্টর গুলোতে অ্যাডভান্সমেন্টে আছে সেটাকে আমি একটু শ্যাডোইং করার চেষ্টা করছি, তারা আসলে কি জন্য অ্যাপ্রোচ করতে চায় না, আমার আসলে কি কি চিন্তা করা উচিত, কিভাবে আমাকে মুভ করা উচিত। সো দ্যাট ওয়াজ ওয়ান কাইন্ড অফ strategic planning for me actually. And then importance of attitude and resilience for global success. So যেটা ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি যখন জাপানে আসলাম, আমার মাদার টাং একটা, এরপরে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখলাম, জাপানে আসার পর দেখলাম এখানে আমাকে প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করতে গিয়ে দেখলাম যে লোকাল কমিউনিটিকে আমাকে ম্যানেজ করতে হচ্ছে, ডিফারেন্ট টাইপস অফ গভর্নমেন্ট স্টেক হোল্ডার আছে, তাদের সাথে কথা বলতে হচ্ছে, প্রজেক্ট নিয়ে কথা বলতে হচ্ছে। So এটার জন্য আমাকে অ্যাডাপ্টিবিলিটি করতে হচ্ছে, যে আমাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে এবং জাপানিজ কালচারটাকে আন্ডারস্ট্যান্ড করতে হচ্ছে, হাউ দে থিঙ্ক, হাউ দে ওয়ার্ক, দ্যাট কাইন্ড অফ থিংস আর ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমার প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য খুবই মানে ইম্পর্টেন্ট ছিল, এবং আমি এটাকে অ্যাডাপ্ট করছি এবং আই মুভ ফরওয়ার্ড। আমি যেটা বলবো লাস্টের যে পয়েন্ট এখানে আমি লিখছি আর কি, সেটা হলো আমাদের বাংলাদেশিরা বা এশিয়ার যে কান্ট্রির লোকজনগুলো আছে, বাংলাদেশকে যদি বলি, আমরা বিভিন্ন সিচুয়েশনের সাথে ছোট সময় থেকে অ্যাডাপ্ট করে অভ্যস্ত। দেখা যায় এক সিজনে প্রচুর বন্যা হয়, বন্যা বন্যায় আমাদের অনেক ফসল নষ্ট হয়ে যায়। আরেক সিজনে দেখা যায় যে আমাদের গভর্নমেন্টের বিভিন্ন পলিসিগত কারণে আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট বা এরকম অনেক ধরনের কাজ আমরা যেভাবে করতে চাই সেগুলো হয় না। আমাদের দেখা যাচ্ছে বাংলাদেশে যেটা হয়, পড়াশোনা করতে গিয়ে দেখছি যে আজকে হরতাল, ক্লাস হবে না, মানে বিভিন্ন সিচুয়েশনে মানে কোনো প্রসেসই স্মুথলি হয় না। তো স্মুথলি না হওয়ার কারণে এই জন্ম থেকে যেহেতু আমরা হোঁচট খাইতে খাইতে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত সিচুয়েশন দেখতে দেখতে বড় হয়েছি, আমাদের অ্যাডাপ্টিবিলিটি বা অ্যাডাপটিভ ক্যাপাবিলিটি অনেক হাই। তো গ্লোবাল মার্কেটে যখন আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে যাই, এরকম অদ্ভুত অদ্ভুত অনেক সিচুয়েশন দেখা যায়, যেটা আসলে ওই আমাদের অ্যাডাপ্টিবিলিটি থাকার কারণে আমরা নিজেরা আসলে ওটাকে মানে এই অদ্ভুত জিনিসটাকে আমাদের ভিতরে খুব ইজিলি অ্যাকসেপ্ট করতে পারি। তো এটা বলার কারণ হচ্ছে যে আমরা যারা বাংলাদেশে আছি অনেক সময় মনে করি আমরা কি গ্লোবাল প্রজেক্টে কাজ করি বা বাংলাদেশের পার্সপেক্টিভে যে কাজ করি, আমরা ইন্টারন্যাশনালি কাজ করি, এটা আসলে প্রবলেম হবে কিনা। আমি বলবো যে এটা প্রবলেম না, বরং আমাদের যে অ্যাডাপ্টিভিটি ক্যাপাবিলিটি আছে এটা আসলে আমাদের জন্য অনেক হেল্পফুল, এবং আমরা আসলে আর বেশি কন্ট্রিবিউট করতে পারি গ্লোবাল রেসপেক্টিভ অন্যান্য কান্ট্রির লোকজনের থেকে। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই নজরুল, আমি যতখানি বুঝলাম আর কি, তুমি এখানে একটা জিনিস বলতেছো, সেটা হচ্ছে যে তুমি জব ট্রেন্ডটা তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করছো। তুমি যখন জবে ছিলা, তুমি সবসময় চিন্তা করছো যে নিজেকে আরো আপার লেভেলে নিয়ে যাওয়ার জন্য ফ্রম হোয়ার আই নিড টু সুইচ, তোমার মাথার মধ্যে এটা সবসময় কাজ করছে। তার মানে তুমি আসলে কমফোর্ট জোন থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করছো। কমফোর্ট জোন ডিসকমফোর্ট জোন তোমার সাথে মানে যায় না, মানে আই হ্যাভ টু সুইচ ফ্রম, যেমন তুমি বললাম আমি পাওয়ার থেকে ডাটাতে। আমাদের দেশে মানুষের মধ্যে একটা কমফোর্ট জোন কাজ করে, একটা সে যেখানে থাকে সেখান থেকে বের হতে চায় না। এইটা তুমি একটা বলছো। আরেকটা তুমি সেকেন্ড আমি আসলে মিস করছি, থার্ডে তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে তুমি যখন কোনো একটা জায়গায় গেছো, অ্যাডাপ্টেবিলিটি টার্মটা ইউজ করছো, যখন তুমি কোনো একটা জায়গায় গেছো সেখানে তুমি নিজেকে পারফর্ম করার জন্য তুমি সেই এনভায়রনমেন্টটার সাথে নিজেকে খাপ খাওয়ায় নেওয়ার চেষ্টা করছো। যেমন তুমি জাপানের এখানে এক্সাম্পল দিছো। তো জাপানে যেহেতু আমি কাজ করতেছি, তো জাপানের লোকজন কিভাবে চিন্তা করে, জাপানের সোসাইটি কিভাবে চিন্তা করে, এবং তাদের সঙ্গে কথা বলার জন্য, তাদের এই চিন্তা চেতনাগুলো বোঝার জন্য তুমি তাদের সঙ্গে মেশা শুরু করছো এবং তাদের ল্যাঙ্গুয়েজটা তুমি শিখছো। এই দুইটা তুমি বলছো, তাই না? মাঝখানে আমি একটা আসলে মিস করছি, তিনটা পয়েন্ট তুমি বলছো। মাঝখানে পয়েন্টে আচ্ছা, যেন কি বলছো ভুলে গেছি। মাঝখানে তো পয়েন্টটা যেটা বলছি যে
আমি হচ্ছে যারা সাকসেসফুল বাংলাদেশি ও প্রফেশনাল ইয়েস বিভিন্ন ইয়েস ইয়েস জায়গায়। ইয়েস ইয়েস ইয়েস, আমি বলি তুমি যারা সফল যারা হয়েছে তাদের সফল লোকদের প্যাটার্নটা তুমি দেখার চেষ্টা করছো, রাইট? তারা আসলে হাউ দে আর বিকামিং এক্স্যাক্টলি। সাকসেসফুল, যেমন জেএলএল জেএলএল তো আমাদের সাহেব ভাই গত সেশন একটা নিয়েছিলেন, প্লাস তারা আসলে হাউ দে তাদের ফুটপ্রিন্ট গুলা তুমি ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অল দেয়ার ফুটপ্রিন্ট। তুমি একটা স্টাডির মতো কিছু একটা করছো আর কি, তাই না? যে আমি কিভাবে রাইট, নিজেকে রাইট। এরকম জায়গায় যেতে পারি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। সো আপনি খুব ভালো ভালো একটা পয়েন্ট এখানে বলছেন যে আমি আসলে বাংলাদেশের পাওয়ার সেক্টরে কাজ করছি, জাপানে এসেও পাওয়ার সেক্টরে কাজ করার পরে আমি আসলে যে চেঞ্জ হয়ে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রিতে আসলাম, সেটা আসলে কেন আসছে এই কোশ্চেনটা আমি এই ডিসকাশনের মধ্যে কাইন্ড অফ অ্যাড করার চেষ্টা করছি যে গ্লোবাল স্টেজে, যেটা হচ্ছে আমি যদি শুধু পাওয়ার সেক্টর নিয়ে জাপানে থাকতাম তাহলে আমি আসলে হয়তো লোকাল জাপানিজ পাওয়ার প্ল্যান্ট কোম্পানি গুলো কাজ করতাম, হয়তো গ্লোবাল সেক্টরে কাজ করতে পারতাম না। বাট আমি যে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রিতে কাজ করি এন্ড আই ওয়ার্ক গ্লোবালি, আমার টিম মেম্বার্স আর ফ্রম ইউএস, টিম ফ্রম অস্ট্রেলিয়া, ফ্রম ইন্ডিয়া, and Singapore, Hong Kong, Malaysia. So now I'm connected with global people. বাট যদি শুধু পাওয়ার সেক্টরে থাকতাম তাহলে আমার শুধু জাপানিজদের সাথে কাজ করতে হতো এবং আই বিকাম এ লোকাল জাপানিজ, দ্যাটস ইট, নট এ গ্লোবাল পার্সপেক্টিভ। বুঝছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর এই কারো হলো কোনো প্রশ্ন ব্যাপার। আছে কিনা? আমি তো প্রশ্ন করলাম, বাকি আপনাদের কারো কিছু জানা আছে কিনা প্লিজ? আদারওয়াইজ হি ক্যান গো ভাইয়া অ্যাহেড। মানে আবার একটা কোশ্চিন, নো নো। জি ভাইয়া কোশ্চিন করতে পারি কাইন্ডলি? মানে হ্যাঁ, হ্যাঁ। ভাইয়ার হচ্ছে ক্যারিয়ারটা মোটামুটি পাওয়ার সেক্টর বেসই ছিল প্রথমে, এরপরে হচ্ছে গিয়ে আপনি যেমন ডেটা সেন্টার অথবা কনস্ট্রাকশন নিয়ে কাজ করতেছেন। এক্ষেত্রে মানে আপনি আহ, ধরেন যে আমি একটা ইন্টারভিউতে গেলাম অথবা কাউকে আমি কনভিন্স করতেছি যে মানে আমি আসলে এই জায়গা থেকে এই জায়গায় মানে কানেক্ট করতে চাচ্ছি, মানে এইটা আসলে কিভাবে মানে সম্ভব যে আপনি ওকে, আপনার আমি এমপ্লয়ারকে আপনার আসলে। কোশ্চেনটা বুঝতে পারছি। হ্যাঁ, আমি এটা অ্যান্সারটা দিচ্ছি। সেটা হলো যে আমি আপনাকে এই ডিসকাশনে বলছি যে প্রত্যেক জায়গাতে আপনি যখন কাজ করেন কিছু কমন পয়েন্ট থাকে, কিছু আনকমন পয়েন্ট থাকে। যখন আপনি ডট গুলা কানেক্ট করবেন তখন কমন পয়েন্ট গুলা কানেক্ট করতে হবে। কারণ হচ্ছে আপনাকে এমপ্লয়ার যখন হায়ার করতে যাবে সে দেখতে চাবে যে আপনার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স কি, রাইট? আমি বাংলাদেশে যেমন সোনালী ব্যাংকে কাজ করতাম, আমি জেনারেটর ইনস্টল করছি, এয়ার কন্ডিশনার ইনস্টল করছি, এবং ব্যাংকে একটা নিজস্ব সার্ভার রুম ছিল। তো সার্ভার রুমের যে মিনিমাম যে সকল কাজ থাকে, যেমন পাওয়ার সাপ্লাই সিস্টেম মানে জেনারেটর, ইপিএস সিস্টেম, এয়ার কন্ডিশনিং সিস্টেম, এগুলো ডেটা সেন্টার টাইপের কাজ। তো ওখানে আমি অতটুকু করছি আর কি, যে এগুলো একটা ডেটা সেন্টার করি নাই, জাস্ট হচ্ছে কয়েকটা সার্ভার একটা রুমে বসানো, সেই সার্ভার মানে ব্যাংকের তো এটিএম সিস্টেম ছিল, সো ব্যাংকের তো নিজস্ব সফটওয়্যার সিস্টেম আছে, সো দে হ্যাভ এ সার্ভার। তো একটা সার্ভার রুম আমি দেখছি। তো খেয়াল করেন আমার এক্সপিরিয়েন্স হলো, আমি যেটাকে ইন্টারভিউতে কনভিন্স করছি যে আমি সার্ভার রুম দেখছি। সো ডাটা সেন্টারের যে সার্ভার সিস্টেম ইটস এ ম্যাসিভ স্কেল, মেগা ওয়াট স্কেল, আমি হয়তো কিলো ওয়াট স্কেলে করছি, দ্যাটস ওয়ান। সেকেন্ড হচ্ছে পাওয়ার পয়েন্টে যখন আমি কাজ করছি, ডাটা সেন্টারে যে সকল ইকুইপমেন্ট থাকে সেগুলোর মধ্যে হচ্ছে যেমন কুলিং সিস্টেম থাকে, তারপরে হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকে, কন্ট্রোলিং সিস্টেম থাকে, মনিটরিং সিস্টেম থাকে, মেইনটেনেন্স সিস্টেম থাকে। দেন আই টোল্ড দেম ওকে, ডাটা সেন্টার স্মল স্কেলে কাজ করছি এবং পাওয়ার পয়েন্টে আমি ছোট ছোট মানে প্রত্যেকটা কম্পোনেন্টের আবার টাচ করছি, কুলিং সিস্টেম কাজ করছি, অপারেশন সিস্টেম, মেইনটেনেন্স সিস্টেম, এন্ড দেন এভরিথিং আই হ্যাভ ডান দেয়ার। ট্রান্সফর্মার আছে, পাওয়ার আছে, জেনারেটর আছে, এভরিথিং আই হ্যাভ ডান। সো ইটস সেম টাইপস অফ ওয়ার্ক। এন্ড দেন পাওয়ার সেক্টরে আবার জাপানিজ এক্সপিরিয়েন্সটা আমি বললাম যে আমি জাপানে কাজ করছি, জাপানি লোকালের সাথে, এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট করছি। সো ডেটা সেন্টারে দ্যার ইজ নাথিং নিউ, দ্য নিউ ইজ এ লার্জ স্কেল, বিগার স্কেল। আমি আগে কাজ করতাম যে কয়েক লাখ টাকার বাংলাদেশে, দেন কয়েক লাখ থেকে কয়েক কোটিতে গেছি বাংলাদেশে। জাপানিজ, আমি জাপানিজটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, জাপানিজ কালচার নিয়েছি। নাও ইফ আই ওয়ান্ট টু ডু ইন data center industry, it's a $1 million scale. That's the difference. So it's a difference in price, but technology is same. My experience is valuable also here, and that's how I sell myself. ও আচ্ছা, আমি ভাইয়া আমি এই এটা এই মহমেদ, জি আমি যেটা বুঝলাম আর কি, আমি শেয়ার জি করি। জি হ্যাঁ, নজরুল যদি সমস্যা হয় বললো, সেটা হচ্ছে যে সে বলতেছে যে আমি মানে ওই যে কমন পয়েন্ট এবং আনকমন পয়েন্টের কথা বলতেছে আর কি, বুঝছো না? তুমি যখনই তুমি ডাটা সেন্টারে যাচ্ছ, তো সে তখন বলতেছে যে আমি এখন যেখানে কাজ করেছে পাওয়ার প্ল্যান্টে, তো এইখানকার কি কি জিনিস আসলে কমন আছে ডাটা সেন্টারে, ও আসলে সেটা বলতে চাচ্ছে। আমি যেটা বুঝলাম আর কি, যে যেমন আমি যেমন এখানে পাওয়ার প্ল্যান্টের এখানে আমার তো এই ধরনের পাওয়ারের কাজগুলো হয়, কুলিং সিস্টেম আছে, সার্ভার রুম বসাইছে, সার্ভার রুমের কাজ করি নাই, সার্ভার বসাই নাই, কিন্তু সার্ভারের যে অ্যাক্সেসরিজ গুলো আছে এখানে তো আমার যেমন রেকটিফায়ার বসাইতে হয়েছে, পাওয়ার প্ল্যান্ট বসাইতে হয়েছে, কুলিং সিস্টেম বসাইতে হয়েছে, এগুলো তো আমি করছি, আমি সার্ভারে কাজ করি নাই। তো এটা হচ্ছে তার কমন পয়েন্ট।
আর আনকমন পয়েন্ট হচ্ছে যে এই সার্ভারটা আমি বসাই নাই, সার্ভার বসানো আমি দেখছি, ছোট স্কেলে দেখছি, এখানে এটা বড় স্কেল। সো এটাকে সে বলতেছে যে ডটেড, আমি এটা এখন বুঝলাম আর কি, সে ডটেড কিছু কমন ডটেড মানে সে বলতেছে আমি যেমন তুমি মনে করো বিএসআরএম এ কাজ করো, তো বিএসআরএম এর যে ফ্যাক্টরি যে ইনফ্রাস্ট্রাকচার আছে, এখানে তো তোমার কুলিং সিস্টেম আছে, পাওয়ার প্ল্যান্ট আছে, র ম্যাটেরিয়াল সাপ্লাই চেইন সবই আছে। এখন তুমি যে কোনো ফ্যাক্টরিতে যাও, সিমেন্ট ফ্যাক্টরিতে যাও অথবা অন্য কোনো প্রোডাকশন ফ্যাক্টরিতে যাও, এটা তো কমন। এখন তুমি ওখানে রড বানাও, ওইখানে হয়তো সে সিমেন্ট বানায়, তো রড এবং সিমেন্ট এটা হচ্ছে আনকমন পয়েন্ট, কিন্তু বাকি সব হচ্ছে কমন পয়েন্ট। সে আসলে ওইটা মনে হয় মেজর, তাই না নজরুল? এক্স্যাক্টলি, পারফেক্টলি। সো আমি যেটা এক্সপ্লেন করছি যে আমার আসলে প্রসেসটা সেম, বাট দ্য হয়তো আউটপুটটা ডিফারেন্ট। পাওয়ার প্ল্যান্টের আউটপুট হচ্ছে পাওয়ার জেনারেট করে, ডেটা সেন্টার আউটপুট হচ্ছে স্যার কমিউনিকেশন মেনটেন করে, বাট ইটস সেম থিং, সেম টাইপস অফ অপারেশন, সেম টাইপস অফ মেনটেন্যান্স, সেম টাইপস অফ ইকুইপমেন্ট, but maybe a different manufacturer, but it's the same. So I sell myself by showing my common point যে হ্যাঁ আমি এই ধরনের কাজই করছি, বাট ইটস এ ডিফারেন্ট থিং। তো এইভাবে আমি সেল করছি। অফকোর্স ডেটা সেন্টার বাইরে থেকে ডেটা সেন্টারে আসে চ্যালেঞ্জিং। তো এটা হচ্ছে যে কিছু ট্যাকটিক্স খাটানো, যে হাউ আই ক্যান সেল টু কোম্পানি পিপল, এটাই আর কি। সো ভাই আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি একটু, সরি। আচ্ছা ভাই মহমেদ আমার একটা আচ্ছা মহমের প্রশ্নটা দেখি, মহমের প্রশ্নটা কি কাভার হয়েছে নাকি? ভাই আমার মানে একটু ইলাবোরেটলি একটু জিনিস, যেটা ধরেন একটা হচ্ছে আমি ইন্টারভিউ দিচ্ছি, এইটা তো সেকেন্ড স্টেজ, বাট ধরেন আপনি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে পা দিচ্ছেন, মানে ধরেন আমার এক্সপিরিয়েন্স যেমন আপনার সাথে একটু হয়তো মানে খানিকটা মিলবে, যে আমি পাওয়ার প্ল্যান্টে মোটামুটি 5 বছর জব করছি, এরপরে আমি একদম ডিরেক্টলি প্রজেক্ট ম্যানেজমেন্টেই জব করছি, মানে আমি এখন যেটা কারেন্টলি জব রোলে আছি। তো এখন আমার প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি যখন মানে সিমিলার টাইপের মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বাইরে, মানে কনস্ট্রাকশনটা তো অনেক বড়, তো আমি যখন হচ্ছে গিয়ে ওই রিলেভেন্ট হচ্ছে গিয়ে একটু মানে পাশে যখন যাচ্ছি, তখন হচ্ছে গিয়ে এমপ্লয়ার আমার সিভিটাই হচ্ছে গিয়ে মানে বলা যায় যে রিজেক্ট করতেছে, যে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স না হওয়ার কারণে। মানে বাংলাদেশের রেসপেক্টে পাওয়ার প্ল্যান্ট মানে পাওয়ার প্ল্যান্টই, মানে আপনার হচ্ছে গিয়ে স্টিল মিল মানে স্টিল মিলই। এটা একটা প্রবলেম আমি কারেন্টলি ফেস করতেছি। তো এইটা আপনি গ্লোবাল রেসপেক্টে আসলে মানে মানে ফার্স্টে হচ্ছে গিয়ে যেই পুলটা, এটা আসলে ক্রস করার জন্য কি আলাদা কোনো মানে রিসার্চ করছেন মানে কোম্পানিগুলোকে নিয়ে নাকি আচ্ছা, মানে? আমি আপনার জি কোশ্চেনটা বুঝতে পারছি। তো যেটা হচ্ছে যে এটা কাইন্ড অফ জব সিলেকশন প্রসিডিউর। তো তো আমি যদি টাইম পাই, ওকে। সো এরপরে হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে চ্যালেঞ্জ গুলো আছে, সে চ্যালেঞ্জ গুলা এটা কাইন্ড অফ ভাই যখন পিএনপি ক্লাস করায় আপনারা সবাই জানেন বা এটা পড়ছেন, কাইন্ড অফ যে কালচারাল ডিফারেন্স আছে, কমিউনিকেশন ব্যারিয়ার আছে। তো এই জিনিসগুলো আপনারা জানেন। আপনি হচ্ছে যে ডিফারেন্ট রেগুলেটরি, এনভায়রনমেন্টাল এবং লিগাল ফ্রেমওয়ার্কের যে আপনার রেগুলেশন গুলো আছে, এগুলো কাইন্ড অফ চ্যালেঞ্জ। আমি বাংলাদেশে একরকম চ্যালেঞ্জ পাইছি, এখানে অন্যরকম চ্যালেঞ্জ। বাংলাদেশে যেমন ইটিপি না করলেও ফাঁকি মুখি দিয়ে হয়তো আপনি পার পেয়ে যাচ্ছেন, এখানে আবার ইএইচএস ইটিপি এগুলো আপনি পার পাবেন না। সো কাইন্ড অফ হলো ডিফারেন্ট টাইপস অফ চ্যালেঞ্জ এখানে। আবার জিও পলিটিক্যাল আনসার্টি আছে, যেমন আমরা যখন উইন্ডের প্রজেক্ট করা শুরু করছিলাম, তো তখন দেখা গেল যে আমাদের একটা ইয়ারলি ফোরকাস্ট ছিল যে আমরা এত মেগাওয়াটে পাওয়ার প্ল্যান্ট করতে পারবো। পরবর্তী দেখা গেল যে গভর্নমেন্ট মিৎসুবিশিকে লার্জ স্কেলে প্রজেক্ট দিয়ে দিল, তখন ওই আমাদের উইন্ডো প্রজেক্ট গুলোকে কাইন্ড অফ মিনিমাইজ করে অন্যদিকে ফোকাস করতে হলো। সো দিস কাইন্ড অফ চ্যালেঞ্জ। আপনি জানেন যে প্রজেক্টের ম্যানেজমেন্টের এজিলিটি থাকে, যেমন অর্গানাইজেশনে এক ধরনের প্রথমে হয়তো আপনাকে একটা গোল দিল যে এইটা কাজ করতে হবে, এবং প্রজেক্টের মাঝে অনেক সময় এটা চেঞ্জ হয়। সো এই দোজ কাইন্ড অফ চেঞ্জ ইউ নিড হ্যান্ডেল। তো লজিস্টিক চ্যালেঞ্জ থাকে, যেমন কোভিড এর টাইমে যখন কাজ করতাম, আমাদের যে প্রোডাক্ট অর্ডার দিতাম, তো কোভিড এর কারণে তো শিপমেন্ট টাইম ডিলে হচ্ছিল, সেই জিনিসগুলো ম্যানেজ করা। আবার টাইম জোন ডিফারেন্স, যেহেতু এখন গ্লোবাল স্কেলে কাজ করি, এর আগে যখন জাপানে কাজ করতাম সাপ্লায়ার দেখা যেত ইউএসএ কাজ করতে। সো এই ধরনের চ্যালেঞ্জ গুলো ছিল এবং এটাকে হ্যান্ডেল করতে হয়েছে। এই ধরনের ইন্টারন্যাশনাল প্রজেক্টে খুব কমন। এবং এই ধরনের প্রজেক্টে এই চ্যালেঞ্জ গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, পিএনপি ক্লাসে ফয়েজ ভাই খুব ভালো করে এক্সপ্লেন করে। সো এটা জানেন, আমি আর বেশি ডিটেলে গেলাম না। আর নেক্সট হচ্ছে যে বিল্ডিং দ্য রেজিলিয়েন্স, কি স্ট্র্যাটেজিস গুলা, কি স্ট্র্যাটেজিস গুলোর মধ্যে একটা যেমন আমি বলি, গ্লোবাল জায়গায় যখন কাজ করি, আমার মেইনলি যেটা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের কাজ করলো, আমার যদি রোল বলি, কাইন্ড অফ স্টেক হোল্ডার ম্যানেজ করি, ডিফারেন্ট টাইপস অফ স্টেক হোল্ডার। কোন একটা স্টেক হোল্ডার হয়তো
কমিউনিকেশনের জন্য, কোন একটা স্টেক হোল্ডার হয়তো সিভিল কনস্ট্রাকশনের জন্য, কোন একটা হয়তো পাওয়ার রিলেটেড এর জন্য, অন্য একটা অর্গানাইজেশন বা স্টেক হোল্ডার হয়তো ইএইচএস এর জন্য। সো ডিফারেন্ট টাইপস অফ স্টেক হোল্ডার। তা আমাদের যেটা করতে হয় যে ডেভেলপিং এ কালচারাল ইন্টেলিজেন্স এন্ড সেন্সিটিভিটি, অর্থাৎ এক একটা স্টেক হোল্ডার এক এক জোন থেকে, কেউ হয়তো সিঙ্গাপুর থেকে, কেউ হয়তো হংকং থেকে, কেউ হয়তো জাপান থেকে, কেউ হয়তো কোরিয়া থেকে। এখন একজন হয়তো খুব দ্রুত রেগে যায়, আরেকজন হয়তো খুব শান্ত টাইপ। তো এইগুলা জিনিসকে বোঝার জন্য যে একটা কালচারালি ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলি, অর্থাৎ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটাকে অন্য ল্যাঙ্গুয়েজে বলা যায়, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মতো এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, এবং এটাকে আপনাকে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে এটাকে বুঝতে হয় এবং এটা আপনি করতে হয়। তারপরে বলা হচ্ছে যে এস্টাবলিশিং স্ট্রং কমিউনিকেশন এন্ড রিলেশনশিপ বিল্ডিং স্কিল। যেমন জাপানে অনেক প্রজেক্টে যখন আমার ডিসকাশন হয় ফুললি জাপানিজে হয়, তো তখন ইন্টারন্যাশনাল লোকজন যখন থাকে, তো আমাকে এই ধরনের কমিউনিকেশন যাতে ব্যারিয়ার না হয়, একটা ট্রান্সলেটর রাখতে হয়। তো এই কমিউনিকেশন ট্রান্সলেটরের পরেও দেখা যায় কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, যার কারণে প্রতিটা মিটিং এর পূর্বে মিটিং এর এজেন্ডা আমরা প্রোভাইড করি বিভিন্ন স্টেক হোল্ডারকে। মিটিং শেষে আবার এজেন্ডা পরে ডিসকাশন কি হয়েছে আমরা ওইটাকে প্রোভাইড করি। সো দ্যাট কাইন্ড অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ আমরা বিল্ড আপ করতে পারি। তো এই জিনিসগুলা যেমন কিছু আর বলা আছে পয়েন্ট, যেমন ইমপ্লিমেন্টিং রোবাস্ট রিস্ক ম্যানেজমেন্ট এন্ড কন্টিনজেন্সি প্ল্যানিং। তো যেটা হয় যে অনেক প্রজেক্টই থাকে যে আমরা যে একটা প্ল্যান থাকে যে ফর এক্সাম্পল আমরা নেক্সট 2 ইয়ার্স এ $40 মিলিয়ন স্পেন্ড করে আমরা এই প্রজেক্টটা কাজ শেষ করব, কিন্তু দেখা যায় যে বিভিন্ন কারণে ওই টাইম ফ্রেমের মধ্যে ওই ফান্ডিংটা দিয়ে আমরা কাজটা শেষ করতে পারি না, নট বিকজ অফ যে অর্গানাইজেশনাল কোনো ইস্যু। দেখা যায় টপ লেভেল ম্যানেজমেন্ট ডিসিশন, নো আমরা এই কোয়ার্টারে এই ফান্ড আমরা স্পেন্ড করতে চাচ্ছি না, সো ইট ডিলে হয়। আর প্রজেক্ট যখন ডিলে হয় তখন প্রজেক্ট এক্সপেন্ডিচার বাড়ে। তো এইরকম কেসে প্রজেক্টের জন্য আবার কিছু কন্টিনজেন্সি থাকে, তো ওই কন্টিনজেন্সি গুলা ইউটিলাইজ করে ওই সার্টেন বাজেটের মধ্যে প্রজেক্ট গুলা শেষ করা, এরকম কিছু রিস্ক ম্যানেজমেন্ট থাকে। কারণ হচ্ছে যেহেতু গ্লোবাল স্কেলে প্রজেক্ট, তো নানান রকম ডিসিশন, স্ট্র্যাটেজিক ডিসিশন হেড লেভেল বা টপ লেভেল থেকে আসে, যেটাকে মাথায় রেখে মুভ করতে হয়। এরপরে যে পয়েন্ট আমি মেনশন করছি, এমব্রেসিং দ্য ফ্লেক্সিবিলিটি অ্যাডাপ্টিবিলিটি ইন প্রজেক্ট এক্সিকিউশন। তো এটা আপনি পয়েন্ট দেখে বুঝতে পারছেন যে ফ্লেক্সিবিলিটি থাকতে হয়। দেখা যায় বিশেষ করে এখন কিন্তু গ্লোবাল টিমে বিভিন্ন টাইপ লোক আছে, কেউ হয়তো ওয়ার্ক ফ্রম হোম করে, কেউ হয়তো অফিস থেকে কাজ করে, তো আবার টিমের কোন একটা ইম্পর্টেন্ট মেম্বার হয়তো লিভে আছে। তো তো এই জিনিসগুলোকে আন্ডারস্ট্যান্ড করে ফ্লেক্সিবল হতে হয়, যাতে করে আপনার টিমের মধ্যে টিম বিল্ডিং বা কোহেরেন্স বৃদ্ধি পায় এবং কাজটাকে আসলে মুভ করে নেওয়া যায়। যেটা যেটা হচ্ছে এই প্রজেক্টের ক্ষেত্রে যেমন অ্যাডাপ্টিবিলিটি দরকার হয়, অ্যাজ এ পার্সন হিসেবে অ্যাডাপ্টিবিলিটি থাকতে হয়। যেমন মাঝে মাঝে আমার বাংলাদেশি হিসেবে মনে হয় যে এই সিম্পল কাজটার জন্য কেন আমাকে 3 সপ্তাহ টাইম দিতে হবে, বাট এটা বুঝতে হয় যে অ্যাডাপ্টিবিলিটি আমার মধ্যে আছে ন, যে এই দেশের লোকজনের ওয়ার্ক কালচার হচ্ছে এরকম, কাজ শুরু করার আগে 3 সপ্তাহ যদি টাইম ফ্রেম থাকে, সে 2.5 সপ্তাহ গুড গুড করতে থাকবে, এটা কিভাবে করা যায়, এটা প্ল্যানিং করবে, এই প্ল্যানিং আইটারেশন করবে, কাজ 3 দিনেই করবে। কিন্তু ওইটা নিয়ে মানে মানে কি বলে আহ, গবেষণা করা, মানে কাজ শুরুর আগে গবেষণাটা এই দেশের কালচারের একটা পার্ট, এটা পরে এভাবে এটাকে আন্ডারস্ট্যান্ড করে অ্যাডাপ্টিভ হতে হয় এজ এ প্রজেক্ট ম্যানেজার। আচ্ছা, এবং সেইভাবেই টাইম প্ল্যানিং গুলা প্ল্যানিং করতে হয়। লাস্ট হচ্ছে যে ফোকাস অন কন্টিনিউয়াস লার্নিং এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট। প্রজেক্টে ডিফারেন্ট টাইপস অফ টিম মেম্বার্স থাকে, তো তাদেরকে ট্রেন আপ করতে হয়, তাদেরকে শিখাইতে হয় এবং নিজেও শিখতে হয় প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য। আদারওয়াইজ প্রজেক্টে আসলে কি বলা যায় যে ইমপ্রুভমেন্ট আনা সম্ভব হয় না। আচ্ছা, দেন আমি চলে যাব যে বিষয়টা যে থ্রাইভিং ডাইভার্স এনভায়রনমেন্ট। সেটা হলো যে প্রত্যেকটা প্রজেক্টের যে প্রজেক্ট ওনার, আচ্ছা কোশ্চেন আছে যদি বলেন। হ্যাঁ ভাইয়া, ওই যে এর আগের যে স্লাইডটায় আপনার যেটা মনে হলো, যেহেতু গ্লোবাল প্রজেক্ট, এখানে ডকুমেন্টেশনের ঝামেলা এবং ব্যুরোক্রেসির চ্যালেঞ্জ আছে কিনা, থাকলে কিভাবে হ্যান্ডেল করেন? আর সেকেন্ড হচ্ছে ইআরপি বা এগুলো আপনাদের ইউজ করতে হয় কিনা, বা টেকনোলজির সাহায্যে আপনারা কিভাবে নেন? আচ্ছা, এটা হলো যে আমি যেহেতু ডিফারেন্ট প্রজেক্টে কাজ করছি, এখন যে প্রজেক্টে কাজ করি এই প্রজেক্টের ওনার হচ্ছে রিচ ওনার আর কি, টাকা পয়সার আর কি অভাব নাই আর কি। তো এদের নিজস্ব এন্টারপ্রেনার টুল আছে।
তো সেই টুলের দিয়ে ডকুমেন্টেশন যেমন সাবমিটাল গুলা সাবমিট করার জন্য ওদের প্ল্যাটফর্ম আছে, এবং যেটা হচ্ছে যে শুধু ডকুমেন্ট যে ডেডলাইনে যেটা যেটা আপলোড হবে সেইটা মেইনটেনেন্স করার জন্য আবার প্রজেক্ট ম্যানেজার আছে, সেটা ডকুমেন্ট প্রজেক্ট ম্যানেজার, সে শুধু ডকুমেন্ট ম্যানেজ করে, অর্থাৎ এটা আপলোড হবে, এটা অমুক দিন সাবমিটাল হবে, অমুক দিন অমুক জন রিভিউ করবে, এন্ড দে হ্যাভ দ্য ফলোইং পেমেন্ট। সো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনাকে আবার ট্র্যাক রাখতে হয় যে কোন ডকুমেন্টটা সাবমিটালটা ডিউ টাইমে সাবমিট হয়েছে কিনা। সো দ্যাট কাইন্ড অফ থিংস ইউ নিড টু ম্যানেজ। বাট যেহেতু রিচ মানে ফান্ডিং যারা দিচ্ছে প্রজেক্টে, দে হ্যাভ লট অফ মানি, সো এই ধরনের কাজের জন্য এত হ্যাসেল নাই আর কি, অর্থাৎ ব্যুরোক্রেসি ঝামেলা বলে এখানে কিছু নেই। এখানে যেটা টাইম যেটা ফ্রেম করা আছে, যেমন এই ডকুমেন্ট সাবমিট করা 60 দিন পরে এই ডকুমেন্ট সাবমিট হবে, এন্ড দ্যার ইজ নো ওয়ে টু মেক ডিলে ইন 60 ডেজ, ইট ক্যানট বি 61, ইট শুড বি 60 ডেজ, 60 ডেজ। সো এরকম কোনো প্রবলেম নাই। আর ইআরপি নাই, বাট দে হ্যাভ দেয়ার এন্টারপ্রাইজ ওন সফটওয়্যার। আচ্ছা, বা আপনার ব্যুরোক্রেসি ঝামেলা কি আছে ভাইয়া গ্লোবাল প্রজেক্টে? ব্যুরোক্রেসি ব্যুরোক্রেসি ঝামেলা নাই, কারণ হচ্ছে এখানে টিমে ধরেন আমি একজন প্রজেক্ট ম্যানেজার, আমার উপরে হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার উপরে হচ্ছে আপনার রিজিওনাল ধরেন প্রোগ্রাম ম্যানেজার, তার উপরে ধরেন হচ্ছে গ্লোবাল ম্যানেজার। সো দ্যার ইজ এ প্রপার চ্যানেল। তো আমার ডেলিগেশন পাওয়ার এতটুকু যে আমি এই করবো, আমার বসের ডেলিগেশন পাওয়ার এতটুকু। সো এভরিওয়ান হ্যাজ দ্যার লিমিট এন্ড দে উইল ডু ইট ইন অ্যাকর্ডিং টু টাইম। আর বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে যেটা হয় যে পিপল আর ভেরি নাইস, হতে যেটা সুবিধা, দে আন্ডারস্ট্যান্ড যে আপনার আসলে এই ডকুমেন্ট আপনি আজকে চাচ্ছেন, মানে এটা আসলে আপনার আজকে দরকার দেখে চাচ্ছেন, এবং আমরাও ইন অ্যাডভান্স ওদেরকে জানাই। তো কোনো কিছু কোনো ইস্যু নাই আর কি, শুধু হিসাব মানে আমি যে চাই প্রজেক্টে কাজ করি আর কি। ঠিক আছে, thank you. ভাই ফয়েজ ভাই আপনি মিউট করা। আচ্ছা, এখানে রকিবুল একটা প্রশ্ন, আমার মনে হয় রকিবুল তুমি মনে হয় প্রথমে দিকে ছিলা কিনা, কারণ হি এক্সপ্লেইন সে এমএই ব্যাকগ্রাউন্ড থেকে সে কিভাবে চলে গেছে, আর অ্যাকচুয়ালি সে আসলে রিয়েল এস্টেট রিয়েল এস্টেটের সে জেএলএল এটা ব্যাখ্যাও করছে, আমরা ভিডিও আপ করে দিব। সো অলরেডি রকিবুল আপনার এই পার্টটা আসলে সে কভার করছে প্রথমে, হ্যাঁ, জেএলএল কি কাজ করে এবং সেখান থেকে আসলে মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে সে কিভাবে জয়েন করছে, হি এক্সপ্লেইন অল দিস। তো আমার মনে হয় ইনশাল্লাহ আপনি যদি ভিডিওটা পরে আবার দেখেন, আমরা আপ করে দেবো, তখন তখন সেটা পাবেন আর কি। আর তোমার ফিডব্যাকে যেটা বুঝলাম আর কি, যে এখানে আসলে অ্যাডহক বেসিস কিছু হচ্ছে না, এভরিথিং প্রপার চ্যানেল মেনটেন করে, আর এমপ্যাথিক্যাল বিহেভিয়ার সবার আছে আর কি। এবং তার মানে এখানে যখন তোমরা জয়েন করতেছো তখন তোমাদেরকে তাহলে নিশ্চয়ই গ্রুমিং সেশন গুলো হয় না, গ্রুমিং সেশন করে দেওয়া হয় যে হ্যাঁ, আমি জেএলএল জয়েন করার পর প্রথম 30 ডেজ শুধু ট্রেনিং ই করছি আর কি, যে যেমন ইথিক্যাল ট্রেনিং, ডাইভার্সিটি ট্রেনিং, তারপরে হচ্ছে আপনার কি করা যাবে কি করা যাবে না। ফর এক্সাম্পল আমি কোন কোম্পানির ইমেজটা শেয়ার করতে পারবো, কোনটা শেয়ার করতে পারবো না, লট অফ থিংস, ট্রেনিং আর ট্রেনিং, কোম্পানি কালচার কি, দ্যাট কাইন্ড অফ থিংস। প্রত্যেকটা অর্গানাইজেশনে কিছু আপনার হচ্ছে কি বলে অর্গানাইজেশনাল বিহেভিয়ার কালচার বলে একটা ওয়ার্ড থাকে, হ্যাঁ, যেমন হাউ দে বিহেভ, হাউ দে টক। ফর এক্সাম্পল কি বলে, আমি এখন যে ধরনের প্রজেক্টে কাজ করি সে প্রজেক্টের একটা বিহেভিয়ার দুইটা পয়েন্ট যদি বলি, কাইন্ড অফ এটা অনেকের জন্য একটা লার্নিং পয়েন্ট হতে পারে। যেমন এভরিবডি ইজ রেসপেক্টেড, মানে একটা ডিসকাশন হচ্ছে, মিটিং হচ্ছে, আপনি মনে করেন যে প্রজেক্ট রিলেটেড, আপনার মনে হচ্ছে যে আমার কাজগুলি প্ল্যানিং আসতেছে, ইউ ক্যান শেয়ার, আই ক্যান স্টপ ইউ, হ্যাঁ। এখন সেটা অ্যাকসেপ্টেড হবে কিনা সেটা ডিসকাশনের মাধ্যমে, সো ডিসকাশনের মাধ্যমে হয়তো গ্রহণ হবে। সো বাট এভরিবডি ওপিনিয়ন ইজ ভ্যালুয়েবল। আপনি পাগলের মতো একটা অ্যাডভাইস দিলেও আপনাকে কেউ বলবে না পাগল বলতেছো, থামাও, নো, আপনি এক্সপ্রেস করতে দিতে হবে। সো ইউ হ্যাভ দ্য রাইট। তো যেটা হচ্ছে যে এভরিবডি ইজ রেসপেক্টেড, এটা যেমন একটা বিহেভিয়ার একটা মানে কি বলে কালচার। সেকেন্ড হচ্ছে যেমন আমরা কমিউনিকেশনে কাউকে মেসেজ দেই না হাই, নো, ইটস নট অ্যালাউড। সো কিরকম, যেমন আমার একটা ডকুমেন্ট আপনার কাছে দরকার, তখন বললাম হাই ফয়েজ ভাই, আই নিড দিস ডকুমেন্ট, আই গিভ এ কমপ্লিট কমিউনিকেশন মেসেজ, বিকজ টু মেক দ্য কমিউনিকেশন মোর এফিসিয়েন্ট। তো এই যে একটা কালচার, দুইটা কালচার বললাম। তো যেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে হয়তো এই অর্গানাইজেশন জব করার ক্ষেত্রে আমার হয়তো এটা মাথায় কখনো আসেনি, কাউকে দরকার আমি হয়তো মেসেজ দিচ্ছি হাই, এখন সে আবার ওয়েট করবে যে, মানে আমি আবার ওয়েট করবো সে কখনো হাই কে হ্যালো বলবে, দেন আমি আমার প্রবলেমটা বলবো। তো ইটস এ ওয়েস্ট অফ এ লট অফ টাইম ইন কমিউনিকেশন। So a company culture হচ্ছে if you need to send something, send in one mail or one communication thread. So that kind of culture অনেকটা কাজকে আসলে প্রসেসকে ইমপ্রুভ করে আর এফিসিয়েন্সি ইমপ্রুভ করে।
ওয়েল আমি এখানে আমার তো ভাই এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারি, হ্যাঁ একটু সানিয়া, আমি আই কাম টু ইউ। যে আমার সঙ্গে তো ওই যে আসলে পিএমপি পাসিং নিয়ে অনেকে অনেক ধরনের জানতে চায়, তো আমি আসলে এটা ফিল করি, আমি এখন ক্লাসে এটা বলি, পিএমআই তো এটা অ্যালাইন করা আছে যে আপনি যখন আসলে কাউকে নক করবেন, গিভ দ্য হোল স্টেটমেন্ট, শুধুমাত্র সালাম দিয়ে বসে থাকে, তারপর আবার কেমন আছেন ভাইয়া, তো দেখা যাচ্ছে এই কমিউনিকেশন 7 দিন পার হয়ে যায়, তারপরে বুঝতে পারি সে আসলে কি যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ যে জেএলএল এই ধরনের প্র্যাকটিস আছে, তার মানে মানে পিএমআই এর কন্টেন্টের সাথে ম্যাপিংটা করতে পারতেছে আর কি আমার। হ্যাঁ জি ম্যাডাম, সানিয়াত ম্যাডাম, হ্যাঁ সানিতা, ভাই আমি একটা সানিতা। জিনিস, হ্যাঁ একটা জিনিস একটু শেয়ার করি। এটা হচ্ছে যে ভাইয়া যেটা বললো প্রথমে, এটাকে জাপানে এটা আছে, এটাকে বলে বটম আপ অ্যাপ্রোচ। হ্যাঁ, যেমন আমাদের দেশের যে কালচারটা, এটাকে বলে টপ ডাউন অ্যাপ্রোচ। আপনার বস বলে দিছে, ওই চেইন মেনটেন করে ওটা করতে হবে আর কি। অনেকটা ডিফেন্সে হয়তো দেখবেন, কিন্তু আমাদের অনেক অফিসেও এটা মেনটেন করে টপ ডাউন। মানে তো জাপানে এটা আছে বোধহয়, আরো অনেক জায়গা অর্গানাইজেশন এটা আছে যে ভাইয়া যেটা বললেন যে আপনি একটা আবজাব কথা বললেও কিন্তু তার কথা তাকে বলে দিতে হবে। সো বটম আপ অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে একটা দারোয়ান বা একটা গার্ড বা একটা অ্যাটেন্ডেন্টও যদি একটা আইডিয়া বলে, ইউ নেভার নো ওইটা আপনার কাজে লেগে যেতে পারে। তো এই কারণে ওদের কালচারটা হচ্ছে ওরা সবার কথা শুনে, দেন হচ্ছে গিয়ে ওরা কাজ করে আর কি, মানে টিম ডিসিশনটা নেয়। আর সেকেন্ড যেটা বললেন কমিউনিকেশনের ব্যাপার, এইটা ভাইয়া যেটা জাপানে ফেস করেছেন, এটা আমি একটা ইউএস অর্গানাইজেশনতে কাজ করতাম, আমিও ফেস করেছি। এবং অনেক এমএনসি তে এটা আছে, বলবেন এক লাইনে শেষ। আহ, মানে যা বলবেন শর্টলি এমন ভাবে বলেন যেন আপনার কমিউনিকেশনটা খুবই ফাস্ট এবং ক্লিয়ার এন্ড মানে ইয়ে হয়। আহ, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করলেন যে হ্যালো মাই নেম ইজ অমুক, আই ওয়ার্ক ফ্রম দেম বা ফর দেম এন্ড আই ওয়ান্ট দিস। ছোট্ট একটা এক লাইন ইন্ট্রোডাকশন বা 3 শব্দের ইন্ট্রোডাকশন, দেন হোয়াট ডু ইউ ওয়ান্ট এবং ওয়াই ডু, মানে যেটা বললে অডিয়েন্স বা যে রিসিভ করে সে ফুল মেসেজটা চট করে পেয়ে যায়। তারপরে সে কিরকম রেসপন্ড করবে সেটা পরের ব্যাপার। সো যেটা হয় যে আপনার টাইম বাঁচে, এটা কমিউনিকেশনের একটা ইয়ে আর কি। তো আমি এটা রিলেট করতে পারলাম, কারণ আমি যেহেতু মানে একটা আমেরিকান কোম্পানির সাথে কাজ করেছি, ওটা করতে গিয়ে আমি এটা দেখেছি যে উই ডিড দ্যাট। তো গুড টু নো যে জাপানেও এটা আছে আর কি। সো প্রবাবলি এমএনসি গুলোতে এই কালচার গুলো ফলো করে আর কি। ওকে নজরুল প্লিজ ক্যারি ফরওয়ার্ড। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। যে এখানে আহ, আহ, যে জিনিসগুলো আছে আসলে পিএমপি তে কোর্সে ভাই এগুলো কভার করে। তো আমি এটা গেলাম না যে কিভাবে ডাইভার্স এনভায়রনমেন্টকে এস্টাবলিশ করতে হয়, অ্যাক্টিভ লিসেনিং খুব ইম্পর্টেন্ট। যেটা হয় যে এটা আমার মধ্যে এতটা ভালো ছিল না, বাট নাও আই এম ট্রাইং টু ইমপ্রুভ। দেখা যায় বস একটা টপিক নিয়ে কথা বলতেছে, সে তো ফিল্ডে কাজ করে না, ফিল্ড তো আমি কাজ করি, সো আই নো বেটার দেন হার আর বেটার দেন হিম। দেখা যায় যে অনেক সময় আমি থামাই দিতে চাই যে ওকে থামো, আমি আসলে ব্যাপারটা এরকম না, অন্যরকম আসলে। বাট আই রিমেম্বার নো, দিস ইজ নট অ্যাক্টিভ লার্নিং। বস আগে ফার্স্টে বলে শেষ করে, তখন আমি বলি যে হ্যাঁ তুমি যেটা বলছো দ্যাটস এ ফিউ মানে গুড আইডিয়া, বাট অ্যাকচুয়াল ফিল্ড হচ্ছে এরকম, সো উই নিড টু অ্যাপ্রোচ ইন দ্যাট ওয়ে। সো দ্যাট কাইন্ড অফ ডাইভার্স এনভায়রনমেন্টকে আসলে এস্টাবলিশ করা হয় প্রজেক্ট ম্যানেজমেন্টে এফিসিয়েন্টলি করার জন্য, রেজিলিয়েন্স ডেভেলপমেন্টের জন্য। সো দেন I'll move to the next slide. So যেটা হচ্ছে যে লেসন ফ্রম দ্য গ্লোবাল প্রজেক্ট লিডারশিপ। তো যারা গ্লোবালি ডিফারেন্ট টাইপস অফ প্রজেক্ট লিড করে, যেমন বাংলাদেশের জায়েদ সফর ভাই একজন ফেমাস, উনি গুগলের ডিরেক্টর হিসেবে কাজ করেন। তো এইরকম লিডাররা আসলে কি টাইপের স্ট্র্যাটেজি ফলো করে, ওনারা অনেক সময় ব্লগ করে, আর্টিকেল লিখে, কথা বলে। আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে তারা আসলে ডিসকাশন থেকে, যেমন জেমিনি যখন রিলিজ করলো, কি ধরনের কমিউনিকেশন বা মেন্টরশিপ বা নেটওয়ার্কিং তারা শো করে, এবং বিভিন্ন টাইপ ইন্টারন্যাশনাল কেস স্টাডি গুলা লার্ন করে, এবং দেখা যায় ওই লার্নিং থেকে আমার পার্সোনাল লার্নিং এবং অন্যান্য প্রজেক্টের লেসন লার্নিং থেকে আমার প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে লিডারশিপ কাইন্ড অফ ডেভেলপমেন্ট করা আর কি। সেটা এখানে আমি এক্সপ্লেন করার ট্রাই করছি। দেন আমি চলে যাব যে টেকওয়েতে। টেকওয়ে এটা প্রজেক্ট ম্যানেজমেন্টের থ্রিপিতে আমাদের ফয়েজ ভাই খুব ভালো করে এক্সপ্লেন করছিল যে প্রজেক্টের যে প্ল্যানিং থাকে, এক্সিকিউশন থাকে, ক্লোজার বা লেসন লার্নিং থাকে, সেটাকে আবার এই লেসন লার্নিং গুলো অন্যান্য প্রজেক্টে ইমপ্লিমেন্ট করে কিভাবে প্রজেক্টে মুভ ফরওয়ার্ড করা যায়। সো সেই ধরনের টেকওয়ে গুলো নেই। এবং আমাদের টেকওয়ে আসলে আমি এখানে দুইটা জিনিস বলতে চাই, যেহেতু
শুধু প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি না, ফয়েজ ভাই একটা ইনস্ট্রাকশন ছিল যে আমি আমার পার্সোনাল লাইফে সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতেছি বা আমার লাইফের জার্নিটা এখানে অ্যাড করার কথা ছিল। তো সেই জন্য বলি যে অন্যান্য প্রজেক্টে লেসন লার্নিং দিয়ে ইমপ্লিমেন্ট করে আমি প্রজেক্টকে যেমন মুভমেন্ট করাচ্ছি, সেই সাথে আমি নিজে যেটা লার্ন করি সেটা আসলে নোট ডাউন করি। আমাদের লেসন লার্নিং সব অনলাইনে থাকে, বিভিন্ন প্রজেক্টের ওয়াইজ থাকে, এবং আমি পার্সোনালি কিছু জিনিস যেগুলো লার্ন করি সেটা আমি নিজে নোট ডাউন করি এন্ড ট্রাই টু ইমপ্লিমেন্ট নেক্সট সেকশন অর নেক্সট ওয়ার্ক আর কি। সেটা হচ্ছে টেকওয়ে। এন্ড দেন যেটা বলবো যে সো জয়েন দ্য গ্লোবাল জার্নি। গ্লোবালি কাজ করতে গেলে যেটা কি করতে হবে সেটা যদি বলি, আমি এখানে 5টা স্টেপ বলছি। একটা হচ্ছে যে এই রিলেভেন্ট স্টাডি করতে হবে এবং প্রজেক্টে হার্ড ওয়ার্ক করে এটাকে ইমপ্লিমেন্ট করে কাজকে শিখাইতে হবে, মানে শিখতে হবে। এবং যেটা থাকে যে যে কোনো জিনিস শিখতে গেলে কিছু বই পড়া, প্রজেক্টে কাজ করতে গেলে প্রজেক্টে ডিপ ডাইভ করা। হয়তো আমি একটা টেকনোলজি নিয়ে কাজ করি যেটা এর আগে আমি কখনো করি নাই, সো লেট স্টাডি অন দ্য ইন্টারনেট এবং অনেক কিছু জানা, এটা খুব ইম্পর্টেন্ট গ্লোবাল প্রজেক্টে কাজ করার জন্য। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় নতুন নতুন টেকনোলজি চলে আসতেছে এবং সেটা কিভাবে কাজ করে এটা না জানলে আসলে প্রজেক্টে এজ এ প্রজেক্ট ম্যানেজার সেটা কন্টিনিউ করা সম্ভব না। সেকেন্ড হচ্ছে আনসার্টিফিকেশন। এটা আমি বলেই কারণে আমার কারেন্ট জবটা ক্ষেত্রে হয়তো আমার নিজের কোয়ালিফিকেশন বা অন্যান্য দিক বা আল্লাহর রহমত আছে, সেটা আমি অস্বীকার করছি না, বাট সেক্ষেত্রে আমি বলবো যে আমার পিএমপি সার্টিফিকেশন আমাকে অনেক হেল্প করছে। সার্টিফিকেশন অনেক সময় প্রুভ করে যে হ্যাঁ আই হ্যাড দ্যাট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স এন্ড দ্যাটস ওয়াই আই অ্যাচিভ দ্যাট সার্টিফিকেশন। এটা দরকার আমি মনে করি পার্সোনালি। এন্ড দেন থার্ড হচ্ছে যে বিল্ড আ নেটওয়ার্ক। আমি কতজনকে চিনি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আমাকে কতজন চিনি সেটা খুব ইম্পর্টেন্ট। এর কারণ হচ্ছে যে কোন একটা অর্গানাইজেশনে বা কোন একটা লেভেলে ক্যারিয়ারে সাকসেস হতে গেলে বিভিন্ন নেটওয়ার্ক থেকে আমার হচ্ছে যদি আমি সাপোর্ট না পাই দেন আমি আসলে মুভ ফরওয়ার্ড করতে পারবো না। লার্নিং এর ক্ষেত্রে হোক, প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে হোক, দেখা যায় যে এটা প্রজেক্ট করতেছি অন্য একটা অর্গানাইজেশনের লোকের সাথে, দেখা গেল ওখানে আমি হয়তো কাউকে চিনি। সো নেটওয়ার্কের কারণে আমার একটা যে জায়গায় আটকে আছে সেটা, বা আমার যেখানে প্রজেক্টটা কোনো কারণে থেমে আছে, আই ক্যান গেট ফিডব্যাক বা সাম কাইন্ড অফ থিং। সো নেটওয়ার্ক খুব ইম্পর্টেন্ট। এটা সব ক্ষেত্রে, শুধু ক্যারিয়ার না, পার্সোনাল লাইফের জন্য, ফ্যামিলি লাইফ থেকে শুরু করে যে কোনো লাইফে নেটওয়ার্ক খুব ইম্পর্টেন্ট। এন্ড দেন হচ্ছে যে টেক দ্য ক্যালকুলেটিভ রিস্ক এন্ড চ্যালেঞ্জ। শুধু রিস্ক নিতে বলি নাই, বলছি ক্যালকুলেটিভ রিস্ক। কারণ আপনি রিস্ক নিয়ে যদি এখন পাহাড় থেকে মানে 5 তলা বিল্ডিং কে লাভ দেন, বলেন আমি রিস্ক নিলাম, সাকসেস পাবো, মোটেই না। আপনার হাত পা ভাঙিয়া হসপিটাল ভর্তি থাকতে হবে। সো ইউ নিড টু ক্যালকুলেট যে আমি আসলে কতটুকু রিস্ক নিলে সেটাকে হ্যান্ডেল করতে পারবো। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং হচ্ছে চ্যালেঞ্জিং। যদি আপনি কিছু চ্যালেঞ্জিং কিছু না করতে চান বা সেই চ্যালেঞ্জটা না নেন, তাহলে যেটা হবে যে আসলে আপনি অন্যদের থেকে ডিফারেন্ট কিছু করতে হবে। সো চ্যালেঞ্জ গুলো নিতে হবে। আর হচ্ছে গাইড আদার্স এন্ড গ্রো। তো প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনাকে আসলে অন্যদেরকেও গাইড করতে হবে, তাদেরকেও শেখাইতে হবে। সেটা যদি করা না যায় তাহলে আসলে যেটা হয়, যেমন আমি আজকে কথা বলতেছি, অনেকগুলো টপিকে কথা বলার কারণে আমার নিজের অনেক কিছু শেখা হচ্ছে। তো যখন আমি আবার প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজারকে শিখাবো, দেন ইন দ্যাট টাইম আই উইল অলসো লার্ন। এবং যখন ওই প্রজেক্ট ম্যানেজার, যে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার, সে যখন গ্রো করে প্রজেক্ট ম্যানেজার হবে, অফকোর্স আমি আর প্রজেক্ট ম্যানেজার থাকবো না, আমি হয়তো আরেকটু উপরে চলে যাবো। দ্যাটস হাউ উই ক্যান গ্রো। এন্ড তো এই যে আমি সার্টিফিকেশনের কথা বললাম, তো এখন আমি আমার এই সার্টিফিকেশনের যে টাইম ফ্রেম বা কিভাবে করছি সেটা একটু আমি কথা বলছি। আমি ফয়েজ ভাইয়ের কাছে 2022-এর এপ্রিলে অনলাইনে ক্লাস স্টার্ট করি। ডিসেম্বরের দিকে আমার প্রোফাইলটা সাবমিট করি একটু পড়াশোনা করে 2022-এই, এবং 23-এ পরীক্ষাটা দিয়ে দিই। তখন পিএইচডি পাস করি। তো ফয়েজ ভাইকে ধন্যবাদ, অফিসিয়ালি ফেস টু ফেস ধন্যবাদ বলা হয়নি, তো অপরচুনিটির জন্য ধন্যবাদ। এবং হচ্ছে রিয়েলি আমি যেটা বলতে চাই সেটা হলো, আমি জানি না এখানে ফয়েজ ভাই ক্লাস করেন এমন কেউ আছে কিনা। ফয়েজ ভাই কোর্স করলে আসলে আমার মনে হয় যে পিএইচডি পাস করার জন্য উনি যে ম্যাটেরিয়াল পড়ায় বা কভার করে, দ্যাট ইজ মোর দেন এনাফ। সো যদি কারো পিএনপি কোর্স করার প্ল্যান থাকে, ফয়েজ ভাইয়ের কাছে কোর্স করতে পারেন। এবং 3P ইজ রিয়েলি গুড প্ল্যাটফর্ম, এবং তাদের রিসোর্স, আমি বাংলাদেশ না, আমি বলবো গ্লোবাল পার্সপেক্টিভে ওয়েল অর্গানাইজড রিসোর্স দে হ্যাভ। সো আমি, আমার টাইম ছিল 1 ঘন্টা, আমি একটু ওভার হয়ে গেছি 5 মিনিট, সরি। আমি এখানে শেষ করবো। ডিসক্লেমার আছে একটা, যেটা সেটা হলো যে এই প্রেজেন্টেশনে কিছু স্লাইড, ছবি বা লোগো ইউজ করা হচ্ছে, এগুলো আমার কপিরাইট না, বিভিন্ন অর্গানাইজেশনে। সো দে ওন দেয়ার কপিরাইট, দ্য পয়েন্ট। তো ইফ
দেন যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে, বিশেষ করে জাপানে আসা বা ক্যারিয়ার নিয়ে কোনো কোশ্চেন থাকলেও আই ক্যান অ্যান্সার। আমি জানি না আরো সময় আমাকে অ্যালাউ করবে কিনা। হ্যাঁ, অসুবিধা নাই। তুমি এই স্লাইডটা বন্ধ করে দাও যাতে আমরা সবাই এখন চেহারাটা দেখতে পারি। হ্যাঁ, স্লাইডটা। আর হ্যাঁ, প্লিজ ভাই, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ ভাইয়া বলেন। আপনার পিএইচডি টপিক কি নিয়ে ছিল, কি নিয়ে গবেষণা করেছেন? আহ, আমি পিএইচডি করেছি হচ্ছে ভাই, ওকে হ্যাঁ ঠিক আছে, আমি পিএইচডি গবেষণা করছি হচ্ছে যেহেতু আমি বাংলাদেশে পাওয়ার প্ল্যান্টে কাজ করতাম, তো পাওয়ার প্ল্যান্টে গ্যাস টারবাইন ছিল, তো আমি গ্যাস টারবাইন নিয়ে রিসার্চ করার জন্য জাপানে আসি পিএইচডি করার জন্য। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। সাইমন আসছো নাকি? সগির আসছো নাকি? এটা সগির না? জি ভাইয়া। হ্যাঁ, তুমি রেডি আসসালামু হও, আমি আলাইকুম। তোমার লাগবে। তুমি, ওয়ালাইকুম আসসালাম। তুমি নেক্সটের জন্য তুমি রেডি হও। আমি আসলে এই যে যারা গ্লোবালি যারা কাজ করতেছে, আমি একটা ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করতেছি। কারণ আমি এই নজরুলের কাছ থেকে আমি যে ফিডব্যাকটা পাইলাম, সে আসলে ওর সাহস। হ্যাঁ, আমাদের অনেকের মধ্যে অনেক পটেনশিয়ালিটি আছে আলহামদুলিল্লাহ। তো এই পয়েন্টটা আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে, যে কমন পয়েন্ট এবং আনকমন পয়েন্ট, কমন পয়েন্ট গুলো জোড়া জোড়া লাগাই ওইখানে কনফিডেন্স বিল্ড আপ করছে, এরপরে আনকমন পয়েন্ট গুলা ফাইন্ড আউট করে ওইখানে কেমনে নিজেকে অ্যাপ্রোচ করা যায়, ছোট স্কেল বড় স্কেল। সো দ্যাটস এ ভেরি গুড ফ্রেমওয়ার্ক। তো এখন তুমিও রেডি হও, তোমার কাছে ফিডব্যাক টিডব্যাক শুনবো ইনশাল্লাহ। আচ্ছা, কার কি প্রশ্ন আছে ভাই, কয়ে ফেলান। প্রশ্ন নাই? আমি কয়েকটা ইনপুট দিতে পারি যদি আমাকে 3-4 মিনিট অ্যালাউ করেন ফ্রম গ্লোবাল পার্সপেক্টিভ। দাও। ডেফিনেটলি নজরুল ভাইয়ের প্রেজেন্টেশনটা খুবই ভালো ছিল, অনেক হেল্পফুল। আমার কিছু এক্সপিরিয়েন্স, আমি যখন বাংলাদেশ থেকে এখন তো ইন্ডিয়া থেকে গ্লোবাল প্রজেক্ট গুলো এবং ওয়ার্ক স্ট্রিম লিড হিসেবে কাজ করি, অনেকগুলো মাল্টিনেশনাল, অনেকগুলো ডিফারেন্ট প্রজেক্ট আমাকে দেখতে হয়। ইভেন তো আমাদের মোস্ট অফ দ্য প্রজেক্টস আর অ্যাজাইল বেস, আমরা ওয়াটারফল প্রজেক্ট গুলো আমাদের খুব একটা হয় না। যেটা বুঝলাম যে নজরুল ভাইরা যেহেতু কনস্ট্রাকশন এবং এমনি কাজ করেন, আপনাদের ওয়াটারফল প্রজেক্ট গুলো বেশি হয়। তো এখানে আমি যেটা মানে এক্সপিরিয়েন্স করেছি, এবং এটা খুব সম্ভবত মোস্টলি বিকজ অফ দ্য কালচারাল ডিফারেন্সেস, আমাকে কাজ করতে হয় অলমোস্ট 10 থেকে 15টা ডিফারেন্ট কাইন্ড অফ কান্ট্রি অফ পিপল, এবং আমাদের স্ট্রাকচার হচ্ছে ম্যাট্রিক্স অর্গানাইজেশন। সো এটা একটা বড় চ্যালেঞ্জ, যখন ম্যাট্রিক্স অর্গানাইজেশনে কাজ করতে হয় কমিউনিকেশনটা অনেক বিশাল একটা চ্যালেঞ্জ হয়ে আসে। ক্ল্যারিটি একটা বড় ব্যাপার, কিভাবে সিম্পলিস্টিক ওয়েতে কমিউনিকেশনটা ডেলিভার করা যায়, এবং এটার বেসিসে কতটা বাই ইন নেওয়া যায়। আমি যখন একটা প্রজেক্টে, মানে যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি, যখন আমি কানেক্ট করি আমার স্টেক হোল্ডারদের সাথে এবং ডিফারেন্ট হায়ারার্কিক্যাল পার্ট, সো আমাকে এমন ভাবে মেসেজগুলো কনভে করতে হয়, যখন আমাকে এক্সপেক্ট করতে হয় যে দেয়ার শুড বি সাম ইনক্লুসিভিটি। আমি যখন একটা মেসেজ দিচ্ছি, আমাকে ওদের কাছ থেকে ফিডব্যাকটা নিতে হবে, এবং ওই ফিডব্যাকটা আমাকে যখন আমি রিক্যাপ গুলো করব, ওভাবে আমাকে রিক্যাপের মধ্যে আনতে হবে। সো এই জিনিসটা আমি গত 3.5 বছর ধরে কাজ করছি গ্লোবাল প্রজেক্টে। আমি এখনো এই জিনিসটা আমি শিখি যে এই জায়গাটাতে অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আর যখন আমি দেখেছি মোস্ট অফ দ্য বাংলাদেশিতে যেটা হয়, আমরা যখন কমিউনিকেট করি, আমরা খুব সিম্পলিস্টিক ওয়েতে লিখতে পারি না। দেখা গেল একটা লাইন আমি এক লাইন লিখতে পারি, সেটা আমি 5-6টা লাইন ঘুরিয়ে লিখে দেন পয়েন্টে আসি। এখন অনেক টেকনোলজি এসছে, জিপিটি আসছে, ওই হেল্পগুলো নিয়ে এগুলো সিম্পলিস্টিক ওয়েতে করা যায়। সো আমিও ওভাবে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি আর কি। সো কমিউনিকেশন স্টাইলটা আমি দেখি ওয়ান অফ দ্য, মানে অ্যাডাপ্টেবিলিটি অলসো ইজ এ বিগ পার্ট টু কভার। বাট আমি সবচেয়ে বেশি যেটা দেখি যে কমিউনিকেশন স্টাইলটা, আমি কিভাবে কমিউনিকেট করছি একটা প্রজেক্ট ম্যানেজমেন্টে। আর অ্যাজাইল প্রজেক্ট আরেকটা বড় কমপ্লিকেসি আমি যেটা দেখি, আপনি যেটা বলেছেন যে বিউরোক্রেসি পার্টটা আপনাদের এখানে হয়তো কালচারাল একটা হয়তো পজিটিভিটির কারণে এটা আসে না। বাট আমি যেখানে কাজ করি এখানে আমেরিকান, ইন্ডিয়ান কালচার, চাইনিজ কালচার সব মিক্স চলে আসে। সো যেটা হয় যে প্রচুর আমাদের আম, দুটা জিনিস আসে, একটা হচ্ছে রেসিস্টেন্স টু চেঞ্জ, আর একটা হচ্ছে স্কোপ ক্রিপ। তো এই জিনিসগুলো কন্ট্রোল করা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে যায়, যখন আপনার ডিফারেন্ট স্টেক হোল্ডাররা একটা প্রজেক্ট স্কোপ সেট করার পরে এক্সপেকটেশন গুলো নিয়ে আসে আর কি। তো নেগোসিয়েশন জায়গাটা অনেক বিশাল একটা ফোকাস, যে আমি কতটুকু নিজেকে নেগোসিয়েশন লেভেলে স্ট্রং করতে পারবো, মানুষজনের সাথে কানেক্ট করে তার কাছ থেকে আমার এক্সপেকটেশন অনুযায়ী বাই ইন নিতে হবে, বিকজ আমাকে একটা টাইমলাইন ধরে আগাতে হবে। সো এই চ্যালেঞ্জ গুলো, যে ডিলিড ডিসিশন মেকিং একটা ম্যাট্রিক্স অর্গানাইজেশন এটা চলে আসে। তো এই জিনিসগুলো নিয়ে আসলে প্রচুর কাজ করতে হয় আর কি। সো এটা একটা আমার এক্সপেরিয়েন্স, হয়তো কিছুটা ডিফারেন্ট দেন হোয়াট ইউ প্লে ইন ইউর রোল। সো এটাই আর কি, আমি এখানে শিখছি। দ্য টাইম গোজ, এই লার্নিংটা আসলে ওভাবে আসছে আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
আমি আপনাকে থ্যাংক ইউ জানাই যে আসলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানেই করছেন। আমরা আসলে বাংলাদেশিদের কমিউনিকেশন স্কিলটা একটু দুর্বল। ইনফ্যাক্ট আমার নিজের তো অবশ্যই, বাট ওভারঅল বাংলাদেশের ক্ষেত্রে বলতেছি কমিউনিকেশন স্কিলটা দুর্বল হওয়ার কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের পড়াশোনার যে মেথডটা সেটা হলো উই রিসিভ সামথিং ফ্রম আওয়ার টিচার এন্ড ডেলিভার ইনটু দ্য এক্সাম পেপার। তো যেটা হচ্ছে যে আমাদের মানে মানে পড়াশোনার যে কালচারটা সেটা হচ্ছে যে রিসিভিং এন্ড ডেলিভারি টু দ্য টিচার না। আসলে টিচার ধরতেছে, গ্রুপে আমরা কমিউনিকেট করছি বা টিচারকে আমি কোশ্চেনটা রেসপন্স করতেছি, ইভেন এরকম টাইপ না। বাট দেশের বাইরে আসলে কালচারটা আমার কাছে মনে হয় যে গ্রুপ বেসড ওয়ার্কটা বেশি, যে কয়েকজন মিলে একটা প্রজেক্ট করে, একটা ডিসকাশন করে, এবং ওই কমিউনিকেশন ওই ডিসকাশন ওই গ্রুপ ইয়ে থেকে মার্কিংটা হচ্ছে, মানে পেন এন্ড পেপারের যে মানে নাম্বারিং থেকে ওদের আসলে অন্যান্য জিনিসগুলো আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখন হয়তো বাংলাদেশে ডেভেলপ হচ্ছে কিছু পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন দেওয়া, একটা নতুন একটা টপিকে কথা বলা, ওকে ফাইন, ক্লাসে 50 স্টুডেন্টের সামনে কোন একটা বিষয় ডিসকাস করা, এটা আমাদের দেশের কালচারে খুব বেশি আমি আমি পাই নাই অন্তত। বাট জাপানের মতো দেখি যে ক্লাস 1 2 এর বাচ্চারাও ওকে ফাইন দাঁড়ায় হয়তো একটা টপিক নিয়ে কথা বলছে, হ্যাঁ আমি আজকে সকালে এটা খেয়েছি, এটা করেছি। তো যে কমিউনিকেশন কিভাবে করতে হয় এটা মনে হয় ওরা অনেক আগে থেকে ডেভেলপ কিছুটা করে, এটা একটা সুবিধা ওদের। তো আমার মনে হয় আসলে বাংলাদেশিদের এই সেক্টরটা আসলে কাজ করার অপরচুনিটি আছে, এবং এটা করা উচিত। আসলে কমিউনিকেশন সাইডটা স্টিল মনে হয় আমার কাছে নট সো স্ট্রং গ্লোবাল পার্সপেক্টিভে আসলে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? আদারওয়াইজ উই আর গোইং টু ফিনিশ ইট। ওর ওখানে এখন অনেক রাত, 12:30 প্রায়। ওকে, তো একজনের যে কোশ্চেনটা ছিল ইন্টারভিউ রিলেটেড, আমি ওই কোশ্চেনটা একটু তাহলে 1 মিনিটে শেষ করে দিই, বলছিলাম যে তো এন্ড অফ ডিসকাশন টাইম থাকে। ওকে, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা রাইট, বলো। কোশ্চেনটা ছিল যে আপনি ধরেন বাংলাদেশে বিএসআরএম স্টিল মিল নিয়ে কাজ করেন, দেন আপনি সিমেন্ট ইন্ডাস্ট্রি ঢুকতে চাইলে ঢুকতে পারেন না। তো এইটা আসলে যেটা হচ্ছে যে কনটেক্সটটা হচ্ছে যে বাংলাদেশের যে জবের পার্সপেক্টিভ বা জবটা যেভাবে হয়, আপনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলে একটা আইটি কোম্পানিতে জব করতে পারবেন, এটা শুধু আইটি ইন্ডাস্ট্রিতেই অ্যাকসেপ্ট করে, টু বি অনেস্ট। ভালো প্রোগ্রামিং জানলে আপনি আইটি ইন্ডাস্ট্রিতে অ্যাকসেপ্ট করে। কিন্তু আপনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হইয়া আপনি যদি অন্য কোনো যান, সিভিল মানে ইঞ্জিনিয়ারিং কোনো প্রফেশন, অথবা ধরলাম আমি একজন ইকোনমিক্সে পড়ছে, সে যদি কনস্ট্রাকশন ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার বা ইঞ্জিনিয়ারিং একটা মানে প্রজেক্টের ম্যানেজার হতে চায়, বাংলাদেশে ইজ ডিফিকাল্ট, আমি বলবো অলমোস্ট ইম্পসিবল। বাট ইন জাপান আর গ্লোবাল পার্সপেক্টিভে আমি দেখছি লিটারেচারে পড়ে আপনার আইটি প্রোগ্রামে কাজ করেছে, কোনো সমস্যা নেই। এখানে যেটা হচ্ছে যে দুইটা জিনিস, সেটা জাপানের জন্য হোক বা গ্লোবালি, যেটা হয় যে দুইটা জিনিস জব হান্টিং এর ক্ষেত্রে বা ক্যারিয়ার ক্ষেত্রে দেখা যায়। প্রথম পয়েন্ট হচ্ছে আপনি আসলে ওই বিষয়ে ইন্টারেস্টেড কিনা, মানে আপনার প্যাশন আছে কিনা। কারণ মানুষ হচ্ছে, ধরুন আমি 4 বছর ইঞ্জিনিয়ারিং পড়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছি, কিন্তু আমার যদি প্যাশন থাকে যে আমি ফর এক্সাম্পল আমি আর্ট শিখবো, তাহলে আমি সারা জীবনে যে পরিমাণ শিখবো, প্যাশন না থাকলে কিন্তু আমি ওই জিনিসটা শিখতে পারবো না। প্যাশনিজম পড়ে, তো এখানে দেখা যায় মোটিভেশনটা আছে কিনা। আমি অনেক লিটারেচার স্টুডেন্ট দেখছি, রাগোচেনে চাকরি করে, অ্যামাজনে চাকরি করে, গুগলে চাকরি করে, মাইক্রোসফটে চাকরি করে। আই ফাউন্ড দ্যাট ইন জাপান। সো দিস ইজ ওয়ান পয়েন্ট, প্যাশনটা দেখে। সেকেন্ড হচ্ছে যে ওই রোল প্লেটাতে মানে কাজ করার জন্য মিনিমাম যে নলেজ সেটা আপনার আছে কিনা। আরেকটা হচ্ছে থার্ড যেটা বলবো, জাপান বা এই জাতীয় কান্ট্রি গুলোতে আপনার যারা ফ্রেশ ক্যারিয়ারে ঢোকে তাদের একটা লার্নিং এর জন্য কোম্পানি ইনভেস্ট করে, ধরা হয় 1 থেকে 1.5 বছর তাদের পিছনে কোম্পানি ইনভেস্ট করবে। তো যার কারণে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসলে আসলে কোনো সমস্যা হয় না। কারণ বাংলাদেশে এই সমস্যার সলিউশন কি, সেটা হচ্ছে যে পুরো সিস্টেমটা আপনি আমি চেঞ্জ করতে পারবো না। তো আমাকে যেটা করতে হবে যে কিছুটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে হবে, যে এইখানে যেহেতু এটা বাংলাদেশে অ্যাকসেপ্ট হয় না, তাহলে আমার ইন্টারেস্ট কোন সেক্টরে, এবং এটা কিভাবে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গুলোকে কানেক্ট করে আমার প্রোফাইলটা যেন সিভিতে অ্যাকসেপ্ট হয়। সেই জন্য আমার আসলে সিভিতে ওই জব সার্কুলার কি কি চাইছে, ওই স্কিল গুলো আমার আছে কিনা, ওই সার্টিফিকেশন গুলো আমার আছে কিনা। ফর এক্সাম্পল ইএইচএস এ কাজ করতেছে, ইএইচএস এ আমি ইউডেমিতে কিছু কোর্স করি, আমি কিছু সার্টিফিকেট অর্জন করি, তাহলে আমার একটা দিক না থাকলে একটা দিক দিয়ে আমি সুপার সাইড করতে পারবো। সো ওভারঅল অ্যান্সার হচ্ছে যে আপনার ওই জবের জন্য সিভিটা বাছাই পার হইতে গেলে আপনার আসলে যেটা হচ্ছে যে আপনার প্যাশনটা ঠিক করে ওই রিলেভেন্ট কোর্স করা, কিছু স্টাডি করা, এটা করতে হবে। এর বাইরে আসলে আমার মনে হয় আর কোনো সাজেশন আমার জানা নাই আর কি। অন্য কারো থাকলে অ্যাড করতে পারেন।
আচ্ছা, ওয়েল, থ্যাংক ইউ। আচ্ছা, নজরুল, আমি যেটা বুঝলাম আর কি, যে তুমি যেটা বলতে চাচ্ছো যে সিভি যখন আমি সাবমিট করব তখন আসলে আমাকে রেলিভেন্সি যেটা দেখতে হবে। তুমি এটা অবশ্য তোমার কন্টেস্টের সময় বলছো কমন পয়েন্ট যেগুলো আছে। সো সিভি আমি যেটা ইন্টারেস্টেড, তো সেখানে আমি কমন পয়েন্ট গুলা কানেক্ট করে আমি আমার প্যাশন এবং কমন পয়েন্ট কানেক্ট করে আমাকে সিভিটা প্রতিটা জবে কাস্টমাইজ করে দিতে হবে। আর আহ, বাংলাদেশে একটা সমস্যা কি, আমাদের আসলে জব কম, তো তো যার ফলে লোকজন একটা মোটামুটি সিভি বানায়, এবং আমরা আসলে সিভি বানানো নিয়ে কাজ কম করি। দ্যাটস ভেরি ট্রু। আমরা চাই আমাদের সিভিটাও আরেকজন বানাই দিক, এবং দেখা যায় সে একটা সিভি ফরম্যাট করে দেয়, পয়সা টয়সা দিয়ে করে নিলাম, এবং তারপর সেই একই সিভি আমরা সবখানে সবখানে সাবমিট করি, এবং তারপরে আমরা ব্লেম গেম খেলি আর কি, যে আমার সিভিটা দেখে না। তো আমি মাঝে মাঝে কিছু সিভি টিভি চেক করছিলাম, তো আসলে রেলিভেন্সি কম পাওয়া যায়। দ্যাটস ভেরি ট্রু। যে চাকরি খোঁজে সে আসলে পছন্দের লোক পায় না, আর যে চাকরি দিবে আর কি, সে আর যে চাকরি খুঁজতেছে সে আবার দেখা যায়। সো এখানে আসলে একটা গ্যাপ, এবং আমাদের মধ্যে তো এই জিনিসটা সমস্যাটা আছে, আমরা আসলে কষ্ট কম করতে চাই। তোমার মধ্যে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, যে তুমি আসলে কখনো ব্লেমটা করতেছো না। আলহামদুলিল্লাহ, তোমার প্রথম থেকে আমি স্পিচটা দেখে আই রিয়েলি ইমপ্রেসড উইথ দ্যাট। তুমি সবসময় দেখছো যে ভাই, দ্যাটস দ্য নেচার, দ্যাটস দ্য ওয়ে অ্যাকচুয়ালি পিপলস আর ওয়ার্কিং, সো আই হ্যাভ টু অ্যাডাপ্ট উইথ দ্যাট এন্ড আই নিড টু কাস্টমাইজ উইথ দ্যাট। সেক্ষেত্রে আমি দেখি আমার কি কি স্ট্রেংথ আছে, এবং সেটা দিয়ে আমি আগাই যাই। সো দ্যাটস ভেরি ট্রু। এটা আসলে সহজ একটা লেসন, যে এভাবে এই চিন্তা করতে হবে, এভাবে আগাইতে হবে। আরেকটা ওর কথায় আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, সেটা হচ্ছে কনফিডেন্সটা। ও হি ইজ ভেরি কনফিডেন্ট। হ্যাঁ, ও ক্লাসের সময় ছিল যে যদি সে ভুলও কিছু বলে, বাট কনফিডেন্টলি বলে আর কি। সো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে। যেমন সে প্রশ্নের মধ্যে বলতেছে যে আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি, তার মানে অ্যাক্টিভলি সিঙ্গার পাত্তাও আছে তার মধ্যে। এবং সে কনফিডেন্টলি ফেস করার চেষ্টা করে, যা আছে তাই নিয়ে আসলে আগায় যাচ্ছে। সো আমাদের মধ্যে কনফিডেন্সের বড় অভাব আছে। আমরা যারা আছি খুব ভালো ভালো কাজ করি, অনেক বড় বড় জায়গায় কাজ করি, কিন্তু কনফিডেন্স না থাকার কারণে আমরা নিজেদেরকে প্লেস করতে পারি না। এটা একটা সমস্যা আছে। আরেকটা সমস্যা তো অবশ্যই কমিউনিকেশন গ্যাপ আছে। আমরা কথা বলতে খুব শর্মিন্দা বোধ করি আর কি, ভয় পাই, লজ্জা পাই। শব্দ চয়নের পিছনে আমরা অনেক সময় ব্যয় করি, কেমনে বলবো, কিভাবে বলবো। বাট আলটিমেটলি দেখা যায় ওই প্রথমবার যেটা বলবো, ওই 1 মাস অথবা 1 সপ্তাহ পরে সেটাই আসলে বলি, অনেক চিন্তা ভাবনা করার পরেও। তো এই জায়গাটা আসলে পার্সোনালি স্কিল বিল্ড আপের জন্য, নিজস্ব যে এগুলো আছে, এগুলো সফট স্কিল, এই ভীতি দূর করার জন্য আহ কিছু ট্রেনিংও আছে, বাট ইউ হ্যাভ টু কমফর্ট। তোমাকে একটা রিকোয়েস্ট করতে পারি কিনা, সেটা হচ্ছে যে সানিয়া থার্ড হয়েছে, সানিটা, আমি ওর নামটা ওটা ভুল বলি, সানিটা, সরি ম্যাডাম। আচ্ছা, সেটা হচ্ছে যে এখানে আমাদের যারা আছে, তো আহ তো তুমি তো তোমার সেশনের মধ্যে তুমি এটা বলছো যে মেন্টর করার কথা। তো যদি আমাদের ছেলেমেয়েরা তোমাকে পার্সোনালি নক করে, সো হি ইজ অ্যাভেলেবল ইন দ্য হোয়াটসঅ্যাপ, আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপে সে আছে। আহ তো তুমি সময় দিতে পারবো তো, না যদি কেউ মনে করো কিছু টিপস টুপস চাচ্ছে হ্যাঁ ভাইয়া, তোমার কাছে? এইখানে অফকোর্স আমি আজকে আমাদের কুয়েটের একজন করছে, আপনাকে চিনে, এলজিডি তে চাকরি করে জাপানে, মাস্টার্স পিএইচডি আসতে চাচ্ছে। তো আমি সময় পেলে ফ্রি থাকলে সবাইকে মেন্টরিং বা ইনফরমেশন দেই। বাট এগেইন সেম থিং আই উইল সে, যে আমাকে কেউ একটা আননোন মানুষ, ধরেন চিনি না, হুট করে হোয়াটসঅ্যাপ মেসেজ দিল যে কেমন আছেন, এন্ড দেয়ার ইজ নো বিফোর এন্ড এন্ডিং, কিছুই নাই। দেন এরকম কেসে আমি একটু বিরক্ত হই, যে আমি কেমন আছি একটা মানুষকে যাকে চিনি না, তার কাছে আসলে ইম্পর্টেন্স কতটুকু আছে। তো তার কোয়েরি যদি আমাকে পুরোটা ডেলিভার করে, হ্যাঁ আমি এটা জানতে চাই, আমি জাপানে পড়াশোনা করতে আসতে চাই, আমি জাপানে জব করতে চাই, অথবা আমার জাপানে বা অন্য একটা দেশে একটা জবের ইন্টারভিউ আছে, আমি কিভাবে প্রিপারেশন নিতে চাই, আমি তার জন্য 2 ঘন্টা ব্যয় করতে রাজি আছি, আমি তার জন্য 1 ঘন্টা স্টাডি করে তার সাথে 1 ঘন্টা কথা বলতে রাজি আছি। বাট ইউ নিড টু নো হাউ টু আস্ক ইউর কোশ্চেন, দ্যাট ইজ ইউর পার্ট, যেটা আসলে কিছুটা নিজেকেও মানে আগাইতে হবে আরেকজনকে আগে আসতে হইলে। হাত বাড়া দিতে হবে আর কি। তো তাহলে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। তো তো আপনারা যখন নজরুলকে নক করবেন, বি স্পেসিফিক, কিসের জন্য সাহায্যটা লাগতেছে আপনার, মেসেজ করেন, হোয়াটসঅ্যাপ করেন। রেফারেন্স হিসেবে আমাদের গ্রুপের কথা বলেন, যে ভাইয়া আমরা তো থ্রিপিতে আপনার কোর্সটা শুনছি, থ্রিপিতে এখন এই যে এই প্ল্যাটফর্ম যদি না শুনে ভাই থাকেন, আমি কোনো রেফারেন্স লাগবে না, কোনো রেফারেন্স লাগবে না, 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 জাস্ট ইউটিউব, নিড টু সে। আমি বলি, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, ইউটিউবে যদি দেখেন, ইউটিউবে বলবেন, রেফারেন্স দেবেন, তারপরে বলবেন যে ভাই আমার এই প্রয়োজনটা দরকার। তো তারপরে ইনশাল্লাহ সে হেল্প করবে। সো দ্যাটস আ ভেরি গুড থিং, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ফয়েজ ভাই। আসসালাম। আমি মনে হয় এখানে আমি মনে হয় এখানে আপনার গ্রুপের বাইরে নজরুলের দাওয়াতে এসেছি। আচ্ছা আমি ওকে, ওকে, নজরুলের ফ্রেন্ড আর কি। মাশাআল্লাহ, ঠিক আছে। অভিনন্দন, ওয়েলকাম।
যদিও আপনার কাছে কোর্স করার ইচ্ছা আছে আমার। আমি বিআইএমএস থেকে পিজিডি পিএমপি করছি, কিন্তু আসলে সময়ের অভাবে করতে পারি না। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে মেকানিক্যাল হেড হিসেবে আছি, ইপিক গ্রুপ। আপনি মনে হয় চিনেন, আমাদের মামুন ভাইও আছে এখানে হ্যাঁ, এপিক গ্রুপ চিনি তো। 98-এর। আমি ইপিক এর হেড অফিসে আছি আর কি। মাশাল্লাহ, কিছু প্রশ্ন করবেন আমারও আরমান অনেক ভাই? কি প্রশ্ন করবেন? না, আমি শুধু আপনার পরিচয় পরিচয় হইতে ফোন দিলাম, যদিও ও অ্যাসোসিয়েশন দিয়েতে আপনার সঙ্গে কথা হয়েছে মেসেজে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সানিয়াদের একটা প্রশ্ন আছে মনে হয়। সানিতা ম্যাডাম প্লিজ, হাত উঠেছেন। হ্যাঁ ভাইয়া, ওই যেটা জানতে চাচ্ছিলাম যে পড়াশোনা না করে যদি গ্লোবাল কোম্পানিগুলোতে কেউ অ্যাপ্রোচ করে, তো তখন মানে কারো রেফারেন্স লাগে কিনা, বা ওটা হেল্প, ওটা আসলে ইম্পর্টেন্স কতখানি? ইটস এ গুড কোশ্চেন। প্রথম এই কোশ্চেনটাকে আমি দুইটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে আহ, পড়াশোনার বাইরে, অর্থাৎ ধরেন আপনি ইউএসএ, ফ্রান্সে বা জাপানে কোনো অর্গানাইজেশনে আপনি পড়াশোনা করতে যান না, কিন্তু সরাসরি জব নিয়ে যেতে চান, এটার জন্য অ্যাপ্লাই করলে হয় কিনা, এটা একটা কোশ্চেন বলা যায় পার্ট করলে। এর আনসার হচ্ছে ইজ ভেরি কমন। বাংলাদেশ থেকে যারা গুগলে জব করে, বাংলাদেশে গুগলে কিন্তু কোনো অফিস নাই, তো বাংলাদেশ থেকেই তারা অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিয়ে দেন গুগলে বুক করতেছে। বাংলাদেশ থেকে যারা মাইক্রোসফটে যায় সেম ভাবেও যায়। বাংলাদেশে প্রচুর লোকজন বাংলাদেশ থেকে যায় আর কি, বেশ কমন, এবং দেশের বাইরে থেকে অবশ্য যায়। আমার পরিচিত একটা ছেলে আছে যে হিরোশিমা ইউনিভার্সিটি জাপানে মাস্টার্স করে, আবার বাংলাদেশে ব্যাক করে কিছুদিন জব করছে, এবং বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে প্যারিসে, মানে ফ্রান্সে হচ্ছে জব নিয়ে চলে গেছে। সো দ্যাট ইজ ভেরি পসিবল। এখন প্রবলেমটা হচ্ছে যে আহ, যেহেতু আপনি একটা দেশে কাজ করবেন বাংলাদেশের বাইরে, ভিসা ইস্যু একটা মেজর ইস্যু। তো যেটা হবে, ধরেন জাপানে আসতে চান না হয়তো কোনো একটা অর্গানাইজেশন, সেক্ষেত্রে যে অর্গানাইজেশন আপনি অ্যাপ্লাই করবেন, তো সেই অর্গানাইজেশন যদি ভিসা স্পন্সর করে তাহলে আপনি আসতে পারবেন। তো বাংলাদেশিদের জন্য যেহেতু অন্যান্য অনেক দেশে ভিসা পাওয়াটা একটু কমপ্লিকেটেড ইস্যু, তো ওই ভিসা ওই অর্গানাইজেশন যদি স্পন্সর করে তাহলে আপনি ওইগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এইটার জন্য এখন হচ্ছে যে আপনি অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, অ্যাপ্রোচ হওয়া উচিত যে বাংলাদেশের লোকজন কোন কোন ধরনের অর্গানাইজেশনে জব করে এটা একটু স্টাডি করে, এবং যারা আছে তাদের সাথে একটু কমিউনিকেট করে, আচ্ছা আমি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি, এটাতে বা বাংলাদেশ থেকে আসা সম্ভব কিনা, ইনফরমেশনটা গ্যাদার করা। সেকেন্ড যেটা পার্ট, আপনি বললেন যে রিকমেন্ডেশন কাজ করে কিনা। রিকমেন্ডেশন অফ কোর্স কাজ করে। এখন ধরেন আমি যে কোম্পানিতে জব করি, এখানে যদি আমি জানি এমন একটা রোল আছে যেখানে ইন্টারন্যাশনাল লোকজন আসতে পারবে, ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে আসতে পারবে, তো সেই অর্গানাইজেশনে আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনি যদি আমার নামকে রেফারেন্স হিসেবে ইউজ করেন, এন্ড অর্গানাইজেশন রেসপেক্ট দেন যে আমি এই অর্গানাইজেশনের কাজ তো আমি নিজে করি, এই অর্গানাইজেশন এতটাই ভালোবাসি যে আমি আরেকজনকেও আনতে চাচ্ছি, সো আমি রেফার করতেছি। সামটাইম কোম্পানি গিভ বোনাস ফর দ্যাট এমপ্লয়ি। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে রেফারকে এই দেশে খারাপ হিসেবে দেখা যায় না, সুপারিশ দেখা হয় না, ভালোভাবে দেখা হয়, সুপারিশ করা যায়। তো সুপারিশ করার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের সিভিতে রেফারেন্স হিসেবে দেই, নট নেসেসারি ওরকম দেওয়া দরকার আছে। রেফারেল হিসাবে আপনি কোন অর্গানাইজেশনের ক্ষেত্রে যে আমি এই অর্গানাইজেশন সম্পর্কে অমুক ব্যক্তির কাছে জানছি, এটা ইউজ করতে পারেন, এন্ড দ্যাটস এ পজিটিভ থিং। আই থিঙ্ক ইউ গট ইউর অ্যান্সার। ও আচ্ছা, আমি তাহলে যেটা হ্যাঁ, বুঝলাম রেফারেন্স হিসেবে, তাহলে মানে কিভাবে আমি তোমাকে জানলাম, হাউ টু নো আই দিস JLL, তো সেক্ষেত্রে আমি অমুকের কাছে আপনার সম্পর্কে জানতে পেরেছি, এই ধরনের স্টেটমেন্ট দিতে বলছো, রাইট? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এন্ড কোম্পানি রেসপেক্ট। ও, এটা 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 কোম্পানি কোম্পানি পছন্দ কভার করে, মানে লেটার এটা কোম্পানি বা পছন্দ কভার করে না? লেটার। আমি যে আজকে প্রেজেন্টেশন দিলাম জেএলএল সম্পর্কে, আমি এখানে বললাম, আমি এটা কোম্পানি ব্র্যান্ডিং করলাম, মার্কেটিং করলাম, কোম্পানি আমার পিছনে 1 টাকা খরচ করেনি, সো হোয়াই নট কোম্পানি উইল অ্যাপ্রিশিয়েট দিস। সেম থিং, দ্যাটস আমি আমার কোম্পানি সেম থিং, যেমন আমার কোম্পানিতে 5 জন এমপ্লয়ি লাগবে, কোম্পানি তো এটাকে অ্যাডভার্টাইজ করতে হয় বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক, বিভিন্ন পেজে, এবং যারা রিক্রুটিং এজেন্ট তাদেরকে টাকা দিয়ে লোক আনাইতে হয়, হায়ার করতে হয়। তো আমার থ্রুতে যদি কোম্পানিতে একটা লোক হায়ার হয়, তাহলে কোম্পানি why not they will appreciate it. Actually they give some bonus in some point. ও, দ্যাটস এ ভেরি গুড থিং। এখানে তো অনেকই মেকানিক্যাল লোকজন আছে, প্লাস কনস্ট্রাকশনে কাজ করে, সো দ্যাটস অ্যান অপরচুনিটি, ইউজ হিজ দেম অ্যাজ রেফারেন্স। মাশাআল্লাহ, ভেরি গুড। হ্যাঁ, সানিয়া, তোমার কথা শেষ হয়নি? সানিতা ম্যাডাম ডিসকানেক্ট হয়ে গেল নাকি? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা?
আদারওয়াইজ উই আর গোইং টু ফিনিশ ইট। কভার লেটারের কথা মনে বলতে যাচ্ছিল সানিতা, কভার লেটার। তো কভার লেটার সম্পর্কে কিছু বলার আছে নাকি? কভার লেটার লাগে নাকি? আমার সে কভার লেটার নিয়ে কিছু বলতে চাচ্ছিল, তো সে হয়তো ডিসকানেক্টেড হয়েছে কোনো কারণে। আর তোমাকে থ্যাংক ইউ দিচ্ছে লোকজন, শিমুল তোমাকে থ্যাংক ইউ দিচ্ছে। বাংলা প্রজেকশন গ্লোবালি কিরকম আচ্ছা রিকগনাইজড করে, বাংলাদেশের প্রজেক্টের এক্সপিরিয়েন্স গ্লোবালি কিরকম রিকগনাইজড করে, আর এই এক্সপিরিয়েন্স শো করে বাংলাদেশ থেকে গ্লোবালি জব পাওয়ার চান্স কতটুকু? আচ্ছা, বাংলাদেশে প্রজেক্ট করলে গ্লোবালি রিকগনাইজ করে কিনা এবং এটা শো করে চাকরি পাওয়া যাবে আচ্ছা কিনা, স্ক্রিনশট। আচ্ছা, এটা অ্যান্সারটা হলো একটা দিক বলে দিই, সেটা হলো যে এখানে যারা জয়েন করছেন আমার সাথে কানেক্ট হওয়ার জন্য ফেসবুক, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ যে কোনো ভাবে কানেক্ট হতে পারেন। আমি খুবই কমিউনিকেটিভ টাইপ লোক। আমার সাথে কমিউনিকেশন করলে আই উইল বি হ্যাপি। সো আপনারা কানেক্ট হতে পারেন, সংকোচ করার কিছু নেই। দ্যাটস দ্য ওয়ান পয়েন্ট। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আর এবার কোশ্চেনের অ্যান্সার আসি যে বাংলাদেশের এক্সপিরিয়েন্স বলেন, আসলে আপনার যদি কোয়ালিটি থাকে সেটা আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেন, নাইজেরিয়ায় করেন আর ইউএসএ করেন, ইটস ভ্যালুয়েবল। আর কোয়ালিটি না থাকলে আপনি ইউএসএ বর্ন হইলেও আপনার ইউএসএ অনেক লোকজন জাপানে কাজ করতে আসে। তো যেটা হচ্ছে কোয়ালিটি ডেভেলপ করতে হবে। আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করেন অথবা অন্য যে কোনো সেক্টরে কাজ করেন না কেন, আহ, ভালো কোয়ালিটি সম্পন্ন যদি কাজ করতে পারেন, আপনার সাথে যখন কোনো একটা অর্গানাইজেশনে অ্যাপ্লাই করবেন, ইন্টারভিউতে গেলে আপনার সাথে 2 মিনিট কথা বললে বুঝতে হবে যে আপনার ডেপথ অফ নলেজ কেমন, আপনি আসলে হাউ ইউ কমিউনিকেট। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে নিজেকে সেল করা জানতে হবে। হ্যাঁ, আপনি ধরেন খুব সুন্দর একটা তরমুজ ধরেন বাজারে বিক্রি করতে নিয়ে যাবেন, খুব ভালো কালারফুল, এখন নিয়ে গিয়ে আপনি ঢাইকা রাখছেন, কেউ দেখতেছে না তরমুজটা আসলে সুন্দর। এখন অনেক ক্রেতা থাকলেও আপনি তরমুজটা হয়তো বিক্রি হবে না। কিন্তু আপনি যে তরমুজটা হাতে নিয়ে বলেন এই তরমুজ আসছে বরিশাল থেকে বা ভোলা থেকে, চরের তরমুজ, খুব মিষ্টি হবে, ভিতরে লাল, মানে খুব বলতেছেন, মানে জিনিসটা একটা তরমুজই আপনি বাট সুন্দর করে রিপ্রেজেন্ট করতেছেন, দেন আপনার তরমুজটা হয়তো দ্রুতই সেল হবে। সেম জিনিস বাজারে আপনার মতো হাজার হাজার লাখ লাখ ক্যান্ডিডেটস আপনি খুঁজতেছেন, দ্য পার্সন উইল বি পিক হু ক্যান সেল হিমসেলফ। নিজেকে সেল করা জানতে হবে। সেল করা মানে এই না যে আপনি আপনাকে কি বলে মানে ক্যানভাসারের মতো বিক্রি করতেছেন, আসলে আপনি যে জানেন সেটাকে প্রুভ করতে হবে। এন্ড ম্যাক্সিমাম কোম্পানিতে একটা কোশ্চেন করে ইন্টারভিউতে, হোয়াই আই উইল হায়ার। তো ইট ডাজন্ট মিন যে আপনি চাকরিতে বেতন দিবেন এই জন্য আমাকে হায়ার করবেন, আমি চাকরির জন্য বেকার এখন বসে আছি আমাকে হায়ার করেন। দ্যাটস নট দ্য পয়েন্ট অফ কোশ্চেন। পয়েন্ট হচ্ছে যে হোয়াট মেক্স মি ডিফারেন্ট ফ্রম আদার ক্যান্ডিডেট, এইটা আসলে জানতে চাই। তো আপনি বাংলাদেশে যদি ভালো কোয়ালিটি কাজ করেন এবং আপনার একটা সিভিতে সুন্দর করে সেই জিনিসগুলো যদি প্রেজেন্ট করতে পারেন, আমার সিভি থেকে আর 5 জন মানুষের সিভির মধ্যে নিশ্চয়ই কোনো ডিফারেন্স আছে, যেখানে আমি দেখছি অনেক ক্ষেত্রে 100 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে, 5 জনকে সিলেক্ট করছে ফর ইন্টারভিউ। হোয়াই দে সিলেক্টেড অনলি 5 পিপল, আই এম ওয়ান অফ দেম। তো আই হ্যাভ রিটেন সামথিং, সে তো আমার চেহারা দেখে নাই, সে তো দেখে নাই আমার জন্ম কোন দেশে, কারণ আমার সিভিতে তো লেখা নাই আই এম বাংলাদেশি, আই এম ফ্রম ইউএসএ। সো সিভিতে আমি এমন কিছু কন্টেন্ট অ্যাড করছি যেটা আমাকে মানে সিলেকশন কমিটিকে মানে প্রমোট করছে না, এই ক্যান্ডিডেটের ভিতরে সামথিং আছে যে এটা লিখছে তাকে দেখাতে হবে। সো আপনাকে জবের হান্টিং এর জন্য জব করার মতো আবার একটু কি বলে স্টাডি করতে হবে, তারপরে হচ্ছে সময় দিতে হবে, কিভাবে নিজেকে সেল করবে, আসলে জবের জন্য ওই পজিশনে ক্যান্ডিডেটের কাছে কি চাইছে অর্গানাইজেশন সেটাও আপনাকে বুঝতে হবে। এটা আসলে ইম্পর্টেন্ট আমার মনে হয়। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? সো ক্যান উই ফিনিশ? তোমাকে অনেকেই থ্যাংক ইউ দিছে। থ্যাংক ইউ, মানে এখানে থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। সেশন ভালো হয়েছে। রকিবুল ভাই, তারপরে মুহাইমেন থ্যাংক ইউ দিয়েছে তোমাকে, তারপরে এই কয়টা পাচ্ছি। শিমুল ভাই তো প্রশ্ন করলাম, মুস্তাফিজ তোমাকে থ্যাংক ইউ দিয়েছে। তো আমার মনে হয় উই ক্যান ফিনিশ, না? আমরা শেষ করি এখন নাকি, কি বলেন ভাইয়া? আমার ভিডিওটা স্টপ করি, কি বলেন? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ফার্স্ট কল, সেকেন্ড কল। আলামিন ভাই প্রশ্ন করবেন কিছু? না, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, আলামিন জয়েন করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ দোস্ত। সে আমার হ্যাঁ, অবশ্যই। না, সাইফুজ্জামান আমার ফয়েজ ভাইয়ের সঙ্গে পরে করা লাগবে, কমিউনিকেশন করা লাগবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, নজরুল থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাআল্লাহ। ফর দিস ওয়ান। থ্যাংক ইউ। আশা করি ইনশাআল্লাহ আমরা আরো কিছু কিছু, আমার আসলে এটা এখন
মাথার মধ্যে এটা চিন্তা ঢুকছে, এত লোক পিএমপি পাস করতেছে, দেশের বাইরে কি করতেছে না করতেছে, এটা একটু এখন আমাদের শেয়ার করা দরকার। আর আমার কাছে মনে হচ্ছে সবাই একটু ভয় টয় পায়, মানে নিজেকে প্লেস করার জন্য, উপরে নিয়ে যাওয়ার জন্য। তো এই ভীতি কাটানোর জন্য তোমাদের মতো যারা আছে গ্লোবাল জায়গায়, যারা ফুটপ্রিন্ট রাখছে, সাহসিকতার সাথে আগায় যাচ্ছে, হুম, মানে না খিচুড়ি খাইছে, খিচুড়ি খাইছে, ডাইল ভাত খাইছে, খিচুড়ি খাইছে, খাইয়া খাইয়া এখন এই সব যারা স্যুপ খায়, চাইনিজ খায়, তারপরে এইসব খায়, স্টেক মিস্টেক খায়, তাদের সাথে লড়াই করতেছে। এইসব লোকদেরকে এখন প্রমোট করতে হবে আর কি, যাতে তারা গ্লোবাল ফুটপ্রিন্ট রাখতে পারে। And thank you very much for everyone for joining this session. ইনশাল্লাহ আমরা সামনে আরেকটা সেশন করব, আরেকজনকে নিয়ে আসবো, পিএমপি পাশের পাশাপাশি আমরা এটাও চালু রাখবো। ওকে, ভালো ভাই, থাকেন, দোয়া রাখেন। সকলের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া রাখবেন ভাই। হ্যাঁ, তোমার বউ বাচ্চা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে নজরুল, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ।